Hello guys, hello. Give me a second. উফ, জীবনের অবস্থা নাই হয়ে গেছে গো। জীবনটা শেষ, আজকে জীবনটা শেষ হয়ে গেছে। জীবনে আর কিছু নাই, যা ছিল তা আজকে শেষ। শেষ 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 শেষ। ও গড, এভাবে জীবনটা আমার ধ্বংস হয়ে গেল, আমার সাধের জীবনটা। কি অবস্থা গাইস, কেমন আছো তোমরা? ভগ্ন হৃদয় ভগ্ন শরীর নিয়ে তোমাদের ক্লাস নিতে আসছি। শেষ, আজকে আমি শেষ হয়ে গেছি। দুপুর 1টা থেকে এই যে কাজ করতেছি, ঠিক আছে, দেয়ার ইজ নো ব্রেক। ব্রেক ফেল হয়ে গেছি, কি একটা সমস্যা। যাই হোক গাইজ, কেমন আছো তোমরা? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো এবং তোমাদের দয়া আমি আছি মোটামুটি ঠিকঠাক। সবাইকে থার্মোডাইনামিক্সের লেকচার নাম্বার 6-এ স্বাগতম। আমরা আগের দিন হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম সূত্র নিয়ে খুবই বিস্তারিত আলোচনা করছি, প্রত্যেকটা প্যারামিটার নিয়ে। অলসো আমরা বেশ কিছু ম্যাথ সলভ করছি। আজকে আমাদের টার্গেট হচ্ছে 3টা প্রক্রিয়া নিয়ে পড়াশোনা করা। এই 3টা নিয়ে পড়লে কি আমাদের সকল প্রক্রিয়া শেষ হয়ে যাবে? না, এরপর আরও একটা প্রক্রিয়া বাকি আছে, রুদ্ধতাপীয় প্রক্রিয়া। এখন রুদ্ধতাপীয় প্রক্রিয়া হচ্ছে অনেক বেশি ডিটেলস আমরা পড়বো, সেটা আমরা পরের দিন পড়বো। আজকে টার্গেট হচ্ছে এই 3টা প্রক্রিয়া কমপ্লিট করা, ওকে? বাট এটা শুরু করার আগে আমাকে একটু জানাইতে হবে তোমরা সবাই ঠিকঠাক আছো কিনা, তোমাদের জীবনযাপন ঠিকঠাক আছে কিনা, লাইক লাইফ ইজ গুড অর নট, নাকি আমার মতো জীবনটা ধ্বংস হয়ে যাচ্ছে। সো আমাকে একটু কমেন্টে জানাই দাও। সাউন্ড ঠিক আছে কিনা অলসো। আজকে আমরা সাউন্ড নিয়ে বেশ কিছু কাজ করছি, ঠিক আছে? সাউন্ড শুড বি গুড, ওকে? কালকে রাতে গবেষণা চালানো হয়েছে, তীব্র গবেষণা সাউন্ড নিয়ে। আজকে সাউন্ড সবার কাছে ঠিক থাকা উচিত, তাও আমাকে একটু জানাও সাউন্ড ঠিক আছে কিনা। ইন কেস ঠিক না থাকে আরেকটু গবেষণা চালাবো তাহলে, ওকে? হ্যাঁ গড, দেখেন সব কিছু ঠিকঠাক আছে কিনা বাচ্চারা। কই গেল? ওয়্যার ইজ ব্যাচ ফ্লেমস? এই তো পাওয়া গেছে, ব্যাচ ফ্লেমস পেয়ে গেছি। হ্যালো 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 গাইস, ওকে, গুড মর্নিং দাদা। গুড মর্নিং না গো, আজকে অবস্থা খুবই খারাপ। কে জীবন ধ্বংস করলো? নিজেই নিজের জীবন ধ্বংস করছি। আমার জীবন ধ্বংস করার জন্য কে আর কাউকে লাগবে বলো? খুব বেশি মানুষকে লাগে না জীবনটা ধ্বংস করার জন্য, নিজেই এনাফ জীবনটাকে ধ্বংস করার জন্য, ওকে? আজকে লাস্ট ক্লাস নাকি? আজকে লাস্ট ক্লাস হইতে পারে যে আমার নোয়া আজকে লাস্ট ক্লাস, ঠিক আছে? আজকে যদি তোদের ক্লাসটা নেওয়ার পর বেঁচে থাকি, আমি উপরওয়ালার কাছে কৃতজ্ঞ যে আমি আজকে বাইসে আছি, ওকে? নাসার কি বিজ্ঞানী আইছিল? আরে না রে ভাই, না না না, তোমাদেরকে বলি আসি কি করছি, ঠিক আছে? 2 মিনিট কথা বললে গেছে, সমস্যা নেই, সবসময় তো পড়ালেখাই করি। ঘুম থেকে ওঠার পর প্রথমে আমি উঠছি হচ্ছে 1টার সময়, ঠিক আছে? 1টার সময় উঠে আমি আগের দিন প্ল্যান করে রাখছি, কালকে রাতে আমি উঠে এই কাজ করবো, এই কাজ করবো। সো ঘুম থেকে ওঠার পর প্রথম 2 ঘন্টা ছিল হচ্ছে আমার গবেষণার জন্য। গবেষণা কি নিয়ে সেটা তোমরা কয়েকদিন পর হয়তো বা জানতে পারবো, যাই হোক আগে দেখি এটা সাকসেসফুল হয় কিনা, ওকে? সো আমি 2 ঘন্টা ভাবলাম যে গবেষণা করি। এখন ডেটা অ্যানালাইসিস ইজ এ ভেরি টাফ থিং ইন এ সেন্স, ডেটা কালেকশন, সেটাকে ফাইন টিউন করা, এগুলো খুব প্যারাদায়ক কাজ। এবং যখন ডেটার অ্যাভেলেবিলিটি অনেক কম, আচ্ছা এগুলো তোমরা আগে এখনো বুঝবা না, সামনে বুঝবা আর কি, যাই হোক। সো 2 ঘন্টার জায়গায় জিনিসটা লেগে গেছে 3.5 ঘন্টা। এবং 3.5 ঘন্টার পর আমি যেই রেজাল্ট এক্সপেক্ট করছিলাম তার 25%-এর মতো ধরো আমি কমপ্লিট করতে পারছি। তাহলে চিন্তা করো, প্রথমত সময় লাগছে 1.5 ঘন্টা বেশি, এবং রেজাল্ট আমি যেটা এক্সপেক্ট করছিলাম তার মাত্র 25% আমি অ্যাচিভ করতে পারছি। মনটা তো মনে করো ওখানেই ভেঙে চুরে শেষ হয়ে গেছে, ঠিক আছে? তারপর ভাবলাম তোমাদের আজকের ক্লাসটা নিয়ে আমি একটু বসি, তোমাদের ক্লাসটা একটু গুছাই। পরবর্তীতে 1 ঘন্টা হচ্ছে আমি তোমাদের ক্লাস গুছাইছি। তারপর আমি গেছি হচ্ছে বাজার করতে। বাজার করে আসার পর খালাকে কল দিছি, খালা আসেন, বাজার কমপ্লিট, রান্না করেন। খালা এসে রান্না করছে, বাট খালা আসতে অনেক দেরি হয়েছে, সো আমার খাওয়া দাওয়া করতে অনেক দেরি হয়ে গেছে। তারপর ভাবলাম একটু রেস্ট নিই। রেস্ট নিতে গিয়ে আমার মনে পড়লো যে না, আমার তো আরও একটু কাজ বাকি আছে। যাই হোক, আরও একটা কাজ ছিল, সেটা করলাম। সেটা করার পর ভাবলাম তাহলে একটা ভিডিও রেকর্ড করে ফেলে। আজকে সারাদিন কোনো ভিডিও রেকর্ড করি নাই, একটা ভিডিও রেকর্ড করলাম। রেকর্ড করে জাস্ট মাত্র ভিডিওটা আপলোড দিছি, যে গ্রুপে দেখ, মাত্র ভিডিওটা আপলোড দিছি। আপলোড দিতে দিতে তোদের ক্লাসে ঢুকছি। ইনফ্যাক্ট আমি ক্লাসটা অন করে এখানে বসে বসে আপলোডটা দিছি। এখন যদি এই ক্লাসটা শেষ করতে পারি তাইলে মনে কর ঠিক আছে, শেষ করার পর যদি বেঁচে থাকি তাইলে আজকের দিন সার্থক, ওকে? যাই হোক গাইস, দেখো সব কিছু ঠিকঠাক আছে কিনা, সাউন্ড নিয়ে কারো কোনো সমস্যা আছে কিনা। না থাকলে আই গেস উই আর গুড টু গো, আমরা ক্লাস শুরু করে দিব। সো লেট মি নো সাউন্ড কি ঠিক আছে কিনা, নাকি সাউন্ডে কারো কোনো সমস্যা আছে, জানাও আমাকে একটু। দেখো দেখো দেখো, সাউন্ড যদি ঠিকঠাক থাকে আমরা হচ্ছে ক্লাস শুরু করে দিব, আমরা দেরি করব না। হ্যাঁ, ইঞ্জিনিয়ার সাদ ব্রো কই? সাদ ওর রুমে, সাদ ওর রুমে। এই দেখ সাউন্ড ঠিক আছে কিনা, এরপর কিন্তু তোমাদের সাথে আর কথা বলবো না। তোমাদের সাথে কথা আমার এখানেই শেষ, এরপর খালি পড়াবো। তোমাদের সাথে বেশি কথা বলা যাবে না। তোমাদের সাথে কথা বললেই তোমরা খালি আজাইরা পেঁচাল পারো। আজাইরা পেঁচাল পারার সময় আমার আছে বলো? একদমই নাই। ঠিক আছে, ওকে, ভিডিওতে লাইক দিয়ে আসলাম, ধন্যবাদ। টুরু ফ্যান, থ্যাংক ইউ। চলো তাহলে আমরা পড়াশোনা শুরু করে দিই। দেখো গাইস,
আমি তোমাদের হচ্ছে সহজ একটা রিক্যাপ দেই প্রথমে। আমরা লাস্ট দিন কি পড়ছিলাম বলো? লাস্ট দিন আমরা পড়ছিলাম হচ্ছে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। এখন আমাদের বেশ কিছু জিনিস হচ্ছে লাগবে এই প্রক্রিয়াগুলো পড়ার জন্য, কারণ টেকনিক্যালি আমরা এতদিন ধরে যা যা শিখছি সেগুলাই আমরা এখন এই প্রক্রিয়ার জন্য শিখবো। ওকে, যেমন ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স আমরা জানি এটা কি, কোনটা কি মিন করে, কোন রাশির পরিবর্তন কি মিন করে, বাট একটা স্পেসিফিক প্রক্রিয়াতে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স কীরকম হবে সেটা হচ্ছে আমাদের জানা লাগবে। ওকে, সো প্রথমে আমরা একটু ছোট্ট রিভিউ করে নিই লাস্ট ক্লাসে আমরা যা যা শিখছি, বা এখন পর্যন্ত আমরা যা যা শিখছি যেগুলো আজকে প্রক্রিয়ার মধ্যে আমাদের কাজে লাগবে। সো ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্সটা ছিল এরকম, del Q is equals to del U plus del W. ওকে, অথবা যদি ক্ষুদ্র পরিবর্তন হয় সেক্ষেত্রে dq is equals to du plus dw। দেখেন এগুলোর জন্য আমরা ইন্ডিভিজুয়াল ফর্মুলা শিখছিলাম, মনে আছে কিনা? যেমন du এর জন্য আমরা কি ফর্মুলা শিখছিলাম? du is equals to ncv dt। এটা অলওয়েজ খাটবে। কেউ কেউ বলবে এটা শুধুমাত্র সমায়তন প্রক্রিয়ার জন্য খাটবে, আগের দিন বিস্তারিত বুঝাইছে, যদি বলো মার দিব, কিন্তু এটা সকল প্রক্রিয়ায় খাটবে। তার মানে আমরা আজকে যে তিনটা প্রক্রিয়া নিয়ে পড়াশোনা করব, প্রত্যেকটা প্রক্রিয়া অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন আমরা এই ফর্মুলা দিয়ে বের করতে পারবো, ঠিক আছে? সো সকল তাপগতীয় প্রক্রিয়ায় খাটবে। ওকে, সকল প্রক্রিয়ায় খাটবে, বুঝেছ? সহজ। ওকে, দেন হচ্ছে আমরা তাপ শক্তির পরিবর্তনের জন্য দুইটা ফর্মুলা শিখছিলাম, একটা হচ্ছে সম আয়তন প্রক্রিয়ার জন্য আর একটা হচ্ছে সমচাপীয় প্রক্রিয়ার জন্য। বলে সম আয়তন প্রক্রিয়ায় তাপ শক্তির পরিবর্তনের ফর্মুলা কি ছিল? NCV dt। এবং সমচাপীয় প্রক্রিয়ায় তাপ শক্তির পরিবর্তন কি ছিল? NCP dt। ওকে, এটা ছিল হচ্ছে সম আয়তন। ওকে, সম আয়তন, এবং এটা ছিল হচ্ছে সমচাপীয়। এই যে এই প্রক্রিয়াগুলো নিয়ে কিন্তু আমরা আজকে পড়াশোনা করবো, তো তখন কিন্তু এগুলো বলবো। তুমি যদি বলো ভাইয়া মনে নাই, তাহলে কিন্তু জীবন বেদনা, এর জন্যই কিন্তু একবার রিক্যাপ করাই দিচ্ছি। ওকে, ঠিক আছে। এরপর ভাইয়া কৃতকাজের জন্য কি আমরা কোনো ফর্মুলা শিখছিলাম বলেই তো মনে হয়। কৃতকাজের জন্য কি ফর্মুলা শিখছিলাম? dw is equals to pdv। ওকে, dw is equals to pdv। এটা ছিল ক্ষুদ্র কৃতকাজ বের করার ফর্মুলা। টোটাল কৃতকাজ কিভাবে বের করতাম? del w is equals to integration pdv v1 থেকে v2। এটা সকল প্রক্রিয়ায় খাটবে, এটা সকল প্রক্রিয়ায় খাটবে, সকল প্রক্রিয়ায় খাটবে। ওকে, আরেকটা শিখছিলাম হচ্ছে শুধুমাত্র সমচাপীয় প্রক্রিয়ার জন্য del w is equals to p del v। এটা কি তুমি সব জায়গায় অ্যাপ্লাই করতে পারবা না? এটা কোথায় অ্যাপ্লাই করা যাবে? শুধুমাত্র সমচাপীয় প্রক্রিয়ায়। কোথায়? শুধুমাত্র সমচাপীয় প্রক্রিয়ায়। ওকে, সমচাপীয় প্রক্রিয়ায়। আরে জীবন বেদনা, বুঝতে পারছো? সহজ একদম, মনে থাকবে, শিওর? গুড 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 গুড, বুঝে গেছি। ওকে, সো এই জিনিসগুলো হচ্ছে আমাদের জানা থাকা লাগবে, এগুলো জানা না থাকলে কিন্তু জীবনটা তাইরে নাইরে হয়ে যাবে। ওকে, আর সিপিসিভির জন্য কিছু ফর্মুলা শিখছিলাম, চাইলে সেগুলোও তোমাদের জন্য একবার লিখে দেওয়া যায়। দেখছো তোমাদের জন্য সূত্রের শিটি বানাই দিতেছি। আচ্ছা, সিপিসিভির কি ফর্মুলা শিখছিলাম? সিপি ইজ ইকুয়ালস টু ডিগ্রি অফ ফ্রিডম প্লাস 2 ডিভাইডেড বাই 2 মাল্টিপ্লাইড বাই আর। বলো সিভির জন্য কি ফর্মুলা শিখছিলাম? ডিগ্রি অফ ফ্রিডম বাই 2 ইন্টু আর। সিপিসিভির মধ্যে সম্পর্ক কি ছিল? সিপি মাইনাস সিভি ইজ ইকুয়ালস টু আর। ঠিক আছে, এই ছিল হচ্ছে আমাদের ফর্মুলাস। আশা করি সকলের মনে আছে, এগুলো আমাদের লাগবে আজকে যখন আমরা পড়বো তখন আমাদের এগুলো লাগবে। আচ্ছা, সো আজকের ক্লাসের শুরুতেই দেখবা একটা অনুধাবনমূলক প্রশ্ন আছে, এই প্রশ্নে আমরা লাস্টে আসবো, যদিও এটা শুরুতে আছে। প্রশ্নটা হচ্ছে সিপি এর মান সিভি এর চেয়ে বড় হয় কেন? এটা খুবই গুরুত্বপূর্ণ অনুধাবনমূলক প্রশ্নের ক্ষেত্রে। সো আমি তোমাদেরকে অনুরোধ করব এই পুরা ক্লাস জুড়ে, ক্লাসের পাশাপাশি তোমরা এটা চিন্তা করবা সিপির মান কেন সিভির চেয়ে বড় হয়। এখন অনেক বিজ্ঞানী আছো তোমাদের মধ্যে যারা বলবা যে ভাইয়া সিপি মাইনাস সিভি ইজ ইকুয়ালস টু তো আর, তাহলে তো বোঝাই যাচ্ছে সিপি ইজ ইকুয়ালস টু সিভি প্লাস আর। তার মানে সিভির মানের সাথে আর এর মান মানে হচ্ছে 8.314 যোগ করলে তো আমি সিপির মান পাচ্ছি। তাহলে তো ভাইয়া সিপির মান সিভির চেয়ে বড় হবেই। এভাবে ব্যাখ্যা করা যাবে না। এই প্রশ্ন যদি পরীক্ষায় আসে তাহলে তোমার থিওরিটিক্যালি ব্যাখ্যা করা লাগবে। কিভাবে ব্যাখ্যা করবা সেটা একটু চিন্তা করো, মাথা খাটাও, ক্লাসের লাস্টে হচ্ছে আমি এটার অ্যান্সার দিয়ে দিব। বাট তার আগে তোমার নিজের চিন্তা করা, তোমার নিজের থট অনেক বেশি ইম্পর্টেন্ট। কারণ তোমার চিন্তা শক্তি বাড়াইতে হবে। কারণ ধরো আমি পড়াই দিচ্ছি, আমি এক্সপেক্ট করতেছি সব কিছু আমি যা পড়াচ্ছি তার মধ্যে থেকেই আসবে,
নাও তো আসতে পারে, কিছু তো নতুন জিনিসও চলে আসতে পারে। তখন তোমার এই থিঙ্কিং প্রসেসগুলো অনেক কাজ দিবে। বাট তোমার যদি থিঙ্কিং প্রসেসই না থাকে, তুমি যদি নাই জানো একটা নতুন জিনিস কিভাবে অ্যাপ্রোচ নেওয়া লাগে, তাইলে কিন্তু জীবনটা একটু বেদনা। ওকে, সো পড়াশোনা করো, একই সাথে চিন্তা করো। যখন পড়বা তখন চিন্তা করতে হবে, চিন্তা করলে তোমার ওই থট প্রসেস যেটা এটা ডেভেলপ করবে। ওকে, সো এটা চিন্তা করেন, আমি ক্লাসের লাস্টে বলে দিচ্ছি। আসো, এইবার আমরা শুরু করতেছি একটা একটা করে প্রক্রিয়া। সো প্রথমে আমরা যে প্রক্রিয়াটা পড়বো সেটা হচ্ছে সমচাপীয় প্রক্রিয়া। আমি যখন যে প্রক্রিয়া নিয়ে যা যা আছে সব কিছু একবারে বলে দিয়ে যাব, প্রত্যেকটা জিনিস নোট ডাউন করা লাগবে, এর বাইরে এর প্রক্রিয়া থেকে তোমার ওকে। তাহলে বলো সমচাপীয় প্রক্রিয়া তুমি কাকে বলবা? প্রথম কথা, এই প্রক্রিয়া আমি কার উপর চালাচ্ছি? একটা সিস্টেমের উপর, তোমার আমার উপর তো না, থার্মোডাইনামিক একটা সিস্টেমের উপর চালাবো। এখন এই থার্মোডাইনামিক্সে আমরা সিস্টেম বলতে কি বুঝতেছি? একটা পাত্র যার মধ্যে আদর্শ গ্যাস আছে। সো এই যে সমচাপীয় প্রক্রিয়া এটা আমরা চালাবো কার উপর চালাবো? একটা পাত্রের উপর যার মধ্যে কি আছে? আদর্শ গ্যাস আছে। কি আছে বলো তো? আদর্শ গ্যাস আছে। ঠিক আছে, এরকম একটা পাত্রের উপর হচ্ছে আমরা এই প্রক্রিয়াটা চালাবো। ওকে, এভাবে একটু আঁকো, ছবি আঁকা একটু জরুরি, পরবর্তীতে ভিজুয়ালাইজ করতে বা বুঝতে হচ্ছে একটু সুবিধা হবে। ওকে, পাত্রের ভিতরে কি আছে? পাত্রের ভিতরে আছে আইডিয়াল গ্যাস। এই পাত্রের ভিতরে থাকা আইডিয়াল গ্যাসের উপর আমরা এমন একটা প্রক্রিয়া চালাতে চাই যেই প্রক্রিয়ায় এর প্রেসার বা এর ভিতরে প্রেসার কনস্ট্যান্ট থাকে। আমাদের টার্গেট কি? টার্গেট হচ্ছে ভিতরে প্রেসার কনস্ট্যান্ট রাখা, প্রেসার কনস্ট্যান্ট রাখা। তাহলে এই প্রক্রিয়াটা কি হবে? এটা হবে তখন একটা সমচাপীয় প্রক্রিয়া। ওকে, তাহলে দেখো সংজ্ঞাটা পড়ো। সংজ্ঞায় কি বলছে? যে তাপগতীয় প্রক্রিয়ায় কোনো গ্যাসের চাপ বা কোনো একটা সিস্টেমের চাপ, মানে আমরা এখানে সিস্টেম বলতে আদর্শ গ্যাসই বুঝতেছি, এর জন্য গ্যাস বলা হয়েছে। যে প্রক্রিয়ায় কোনো গ্যাসের চাপ অপরিবর্তিত থাকে তাকে কি বলা হয়? সমচাপীয় প্রক্রিয়া বলা হয়। তার মানে আমরা বলতে পারি এই প্রক্রিয়ায় গ্যাসের প্রেসার হবে কনস্ট্যান্ট। ওকে, গ্যাসের প্রেসার কি হবে? কনস্ট্যান্ট হবে। এবার একটু চিন্তা করেন, আইডিয়াল গ্যাসের যদি প্রেসার কনস্ট্যান্ট হয় তখন আইডিয়াল গ্যাস কার সূত্র মেনে চলে? চার্লসের সূত্র মেনে চলে। কার সূত্র? চার্লসের সূত্র, চার্লস ল। ঠিক আছে, চার্লস ল মেনে চলে। আচ্ছা ভাইয়া, চার্লস লটা কি? চার্লস লটা হচ্ছে ভি ইজ প্রপোর্শনাল টু টি, মানে আদর্শ গ্যাসের আয়তন হবে হচ্ছে তাপমাত্রার সমানুপাতিক। তাপমাত্রা যেই হারে বাড়বে আয়তনটাও ঠিক সেই হারেই বাড়বে। ধরো তুমি সমচাপীয় প্রক্রিয়ায় এই সিস্টেমকে প্রসারিত করলা, প্রসারিত করে আয়তন দ্বিগুণ করলা, তাহলে তাপমাত্রাও দ্বিগুণ হবে। আবার ধরো সংকুচিত করলা, সংকুচিত করে আয়তন অর্ধেক করলা, তাহলে তাপমাত্রাও কি হবে? অর্ধেক হবে। এটার ম্যাথমেটিক্যাল ফর্মুলা কি হইতে পারে? ম্যাথমেটিক্যাল ফর্মুলা হইতে পারে V1/T1 ইজ ইকুয়ালস টু V2/T2, যেটা আমাদের চার্লসের সূত্র। বুঝেছো? সেটা তুমি সমচাপীয় প্রক্রিয়ায় অ্যাপ্লাই করতে পারবা। আচ্ছা ভাই, আমি কি PV ইজ ইকুয়ালস টু এনআরটি অ্যাপ্লাই করতে পারবো? এখানে আমার সিস্টেমের ভিতর গ্যাস আছে, আদর্শ গ্যাস। আদর্শ গ্যাসের যে কোনো প্রক্রিয়ায় PV ইজ ইকুয়ালস টু এনআরটি, এটা অ্যাপ্লিকেবল। তুমি যে কোনো প্রক্রিয়া অ্যাপ্লাই করতে পারো, কোনো সমস্যা নাই। তার মানে আমরা এটা অ্যাপ্লাই করতে পারবো PV ইজ ইকুয়ালস টু এনআরটি। এটা যে কোনো তাপগতীয় প্রক্রিয়া তুমি অ্যাপ্লাই করতে পারবা আদর্শ গ্যাসের ক্ষেত্রে। ক্লিয়ার? ওকে, ঠিক আছে। তাহলে ভাইয়া, এই যে সমচাপীয় প্রক্রিয়া, এই প্রক্রিয়ায় তাপ শক্তির পরিবর্তন কিরকম হবে বলো? সমচাপীয় প্রক্রিয়ায় তাপ শক্তির পরিবর্তন বের করার ফর্মুলা কি? ডেল কিউ ইজ ইকুয়ালস টু এনসিপি ডেল টি। ঠিক আছে, এটা হচ্ছে তাপ শক্তি পরিবর্তন বের করার ফর্মুলা। পরে আসছি আমরা। বলো অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন বের করার ফর্মুলা কি? অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন বের করার ফর্মুলা যে কোনো প্রক্রিয়াতেই সেম, এনসিভি ডেল্টা টি। ওকে, এবার বলো কৃতকাজ বের করার ফর্মুলা কি? ভাই এগুলা কেন বের করতেছেন? কারণ আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা লিখব। আমরা দেখতে চাই সমচাপীয় প্রক্রিয়ায় তাপগতিবিদ্যার প্রথম সূত্র কিরকম হয়। এবং এই যে ডেল কিউ, ডেল ইউ, ডেল ডাব্লিউ, এগুলো সব কি? তাপগতিবিদ্যার প্রথম সূত্রের এক একটা পার্ট, তাই না? তাহলে আসেন বলেন, সমচাপীয় প্রক্রিয়ায় ডেল ডাব্লিউ বা কৃতকাজ কিরকম হবে? কৃতকাজ হবে পি ডেল ভি। প্রেসার যদি কনস্ট্যান্ট থাকে তখন কৃতকাজ আমরা এই ফর্মুলা দিয়ে বের করে ফেলতে পারি। ওকে, তাহলে বলেন সমচাপীয় প্রক্রিয়ায় তাপগতিবিদ্যার প্রথম সূত্র কেমন হবে? খুবই সহজ, ডেল কিউ ইজ ইকুয়ালস টু ডেল ইউ প্লাস ডেল ডাব্লিউ, বা তুমি চাইলে এগুলোকে বসাই দিতে পারো এনসিপি ডেল্টা টি ইজ ইকুয়ালস টু এনসিভি ডেল্টা টি প্লাস পি ডেল ভি। এই হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম সূত্র সমচাপীয় প্রক্রিয়ার জন্য। ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স, ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। ওকে, থার্মোডাইনামিক্স। ক্লিয়ার?
কোনো কনফিউশন আছে? এগুলো মনে রাখা লাগবে কিন্তু, হ্যাঁ, সব কিছু সামারি করে দিচ্ছি, অলরেডি আমরা পড়েই আসছি, জাস্ট সামারাইজ করে দেওয়া মনে রাখা লাগবে। ওকে, এখন তোমাকে বলতে পারে সমচাপীয় প্রক্রিয়ার জন্য পিভি রেখা আঁকো। কি আঁকো? পিভি রেখা, পিভি রেখা। ওকে, পিভি রেখা, বা অনেক ক্ষেত্রে তোমাকে বলবে সমচাপীয় রেখা আঁকো, সমচাপীয় রেখা। যদি তোমাকে কখনো বলে কোনো একটা প্রক্রিয়ার রেখা আঁকো, ধরো সমচাপীয় রেখা, সমায়তন রেখা, সমষ্ণ রেখা, তোমার বোঝা লাগবে ওই প্রক্রিয়ার পি বনাম ভি এর গ্রাফ তোমাকে আঁকতে বলছে। সো আইদার বলবে পি ভি রেখা আঁকো, অথবা তোমাকে বলবে সমচাপীয় রেখা আঁকো। যেটাই বলুক না কেন তুমি কি করবা? পি বনাম ভি এর গ্রাফটা আঁকা দিবা। তাহলে বলো সমচাপীয় প্রক্রিয়ার পি বনাম ভি এর গ্রাফ কিরকম হবে? লেট সাপোজ ওয়াই অক্ষ বরাবর আমরা বসাবো হচ্ছে পি, ওয়াই অক্ষ বরাবর পি, এক্স অক্ষ বরাবর হচ্ছে ভি। ওকে, এখন সমচাপীয় প্রক্রিয়ায় প্রেশার কি হয়? সমচাপীয় প্রক্রিয়ায় প্রেশার হয় কনস্ট্যান্ট। প্রেশার ইজ ইকুয়ালস টু কনস্ট্যান্ট। প্রেশারকে কোন অক্ষে বসাইছো? ওয়াই অক্ষে। তাহলে প্রেশারের পরিবর্তে ওয়াই, ওয়াই ইজ ইকুয়ালস টু কনস্ট্যান্ট। বলো এটা কিসের সমীকরণ? ভাইয়া এটা তো ওয়াই অক্ষের সমান্তরাল সরল রেখার সমীকরণ। একবারে মাইট দিব। ওয়াই এর মান কনস্ট্যান্ট কি ওয়াই অক্ষের সমান্তরাল সরল রেখার সমীকরণ? না, এটা কি হবে? এক্স অক্ষের সমান্তরাল সরল রেখার সমীকরণ। তাহলে বলেন গ্রাফ কেমন হবে? গ্রাফ হবে হচ্ছে এটা। ঠিক আছে, একটা তাপগতীয় প্রক্রিয়া তুমি চালাইছো যার প্রত্যেকটা পয়েন্ট প্রেশার কি? প্রেশার সেম। যদি তুমি চাইলে একবার দেখতেও পারো, এই পয়েন্টে প্রেশার যা, এই পয়েন্টেও তাই, এই পয়েন্টেও তাই, এটার প্রত্যেকটা পয়েন্টে প্রেশার কি? সেম। সো এটাকে আমরা বলতেছি হচ্ছে সমচাপীয় রেখা বা সমচাপীয় প্রক্রিয়ার পিভি রেখা বা পি বনাম ভি এর গ্রাফ। সো সমচাপীয় প্রক্রিয়া সম্পর্কে এতটুকু জানলেই দ্যাটস মোর দ্যান এনাফ। এর বাইরে আসলে এখান থেকে প্রশ্ন করার কিছুই নাই। এখানে যা যা লিখলাম সব কিছু নোট ডাউন করে ফেলো। করছি, শেষ, গুড। এবার আসো সমায়তন প্রক্রিয়া। কি প্রক্রিয়া ভাইয়া? বাই দা ওয়ে, এখানে যে সমচাপীয় প্রক্রিয়ায় পিস্টনটা কিন্তু মুভ করবে। ঠিক আছে, এটা হচ্ছে মুভেবল পিস্টন। কি? এটা হচ্ছে মুভেবল পিস্টন। ওকে, আচ্ছা ভাইয়া এটা মুভেবল পিস্টন, এটা আপনি কেমনে বুঝলেন? আচ্ছা, পিস্টন মুভ করলে কি চেঞ্জ হয়? ভলিউম চেঞ্জ হয়। মানে ভাইয়া দেখো, তুমি যদি পিস্টনটাকে নিচে নামাও ভলিউম কমবে, পিস্টনটাকে যদি উপরে উঠাও ভলিউম বাড়বে। সো সমচাপীয় প্রক্রিয়ায় তো আমরা আয়তন পরিবর্তন করতেই পারবো, প্রেশার কনস্ট্যান্ট থাকবে। আয়তন পরিবর্তন করলে তো কোনো সমস্যা নাই। তার মানে পিস্টনটা কিন্তু মুভ করতে পারবে। ওকে, এবার আসেন কি? এবার হচ্ছে সম আয়তন প্রক্রিয়া বা আইসোকোরিক প্রসেস। সমচাপীয় প্রক্রিয়াকে বলা হয় আইসোবারিক প্রসেস এবং সমায়তন প্রক্রিয়াকে বলা হয় হচ্ছে আইসোকোরিক প্রসেস। তাহলে বলেন সম আয়তন প্রক্রিয়ার সংজ্ঞা কি হবে? খুবই সহজ। যেই তাপগতীয় প্রক্রিয়ায় কোনো গ্যাসের আয়তন অপরিবর্তিত থাকে, বা যেই তাপগতীয় প্রক্রিয়ায় আমার তাপগতীয় সিস্টেমের আয়তন অপরিবর্তিত থাকে, চেঞ্জ হয় না, তাকে আমরা কি বলি? সম আয়তন প্রক্রিয়া অথবা আইসোকোরিক প্রসেস। ওকে, তাহলে আসো আমরা যদি সিস্টেমটা একটু আঁকি। এই হচ্ছে আমাদের সিস্টেম। ওকে, সিস্টেমটা আঁকো। এই বরাবর দাও হচ্ছে একটা রেখা। ওকে, আহারে জীবনটা, ঠিক আছে, সমস্যা নাই, নো প্রেশার প্রমিত। এই বরাবর দাও হচ্ছে আর একটা রেখা। ওকে, ঠিক আছে, সমস্যা নাই। ওকে, আর এই বরাবর দাও হচ্ছে আমাদের পিস্টনের উপরের পার্ট। ঠিক আছে, এখন পিস্টনের একটা হ্যান্ডেল আছে। সেই হ্যান্ডেলটা কোথায়? সেই হ্যান্ডেলটা হচ্ছে ভাইয়া এখানে। কই? এখানে। ওকে, এখন মজার ব্যাপার হচ্ছে এই যে সিস্টেমের ভিতরে তো আইডিয়াল গ্যাস আছে, এতটুকু আমরা জানি। এতটুকু আমাদের জানাই আছে সিস্টেমের ভিতরে কি আছে? আইডিয়াল গ্যাস। এখন মজার ব্যাপার হলো এই যে পিস্টনটা, এইটা কিন্তু মুভ করবে না, এটা একটা ফিক্সড পিস্টন হবে। কি বললেন ভাইয়া? ফিক্সড পিস্টন? এতদিন ধরে আপনি পিস্টন নাড়াইলেন, আজকে আপনি পিস্টনকে ফিক্স করে দিচ্ছেন কেন? এটা কি আপনার ইচ্ছা? না, এটা প্রক্রিয়ার ইচ্ছা। প্রক্রিয়ায় কি বলা হয়েছে? সমায়তন প্রক্রিয়া, মানে সিস্টেমের আয়তন চেঞ্জ হওয়া যাবে না। তুমি যদি পিস্টন ওঠানামা করাও, সিস্টেমের আয়তন কি কনস্ট্যান্ট থাকবে? ধরো তুমি পিস্টনটাকে নিচে নামাইলা, বললা ভাই একটু নামাই দেখি কেমন লাগে। ধরো তুমি নিচের দিকে নামাইলা, কি হবে? পিস্টন যদি এখানে চলে আসে ভলিউম কমে আসবে না? লেট সাপোজ তুমি বললা ভাইয়া পিস্টনটাকে আমি এই পর্যন্ত নামাবো, তখন ভলিউম হবে এতটুকু। কমে আসছে না? কমে আসছে। তুমি বললে ভাই পিস্টনটাকে একটু উপর উঠাই তো, পিস্টনটাকে আমি এই পর্যন্ত নিয়ে যাই, তখন ভলিউম হবে এতটুকু, তখন আবার ভলিউম বেড়ে যাবে। বাট আমরা কি বলছি? এটা কি প্রক্রিয়া? সম আয়তন প্রক্রিয়া, মানে সিস্টেমের ভলিউম তো চেঞ্জই হওয়া যাবে না, তার মানে পিস্টনকে উঠানামা করানো যাবে না। এই প্রক্রিয়ায় সিস্টেমের পিস্টন কেমন হবে? পিস্টন হবে ফিক্সড পিস্টন। কি? ফিক্সড পিস্টন। বুঝেছো? সহজ? গুড। ওকে, ঠিক আছে।
এবার বলেন ভলিউম তো আমার কনস্ট্যান্ট থাকতেছে, যেহেতু সমআয়তন প্রক্রিয়া কি থাকতেছে, ভলিউম কনস্ট্যান্ট। যদি আদর্শ গ্যাসের ভলিউম কনস্ট্যান্ট থাকে তখন আদর্শ গ্যাস কার সূত্র মেনে চলে, গেলুসাকের সূত্র বা আদর্শ গ্যাসের চাপীয় সূত্র। কার সূত্র মেনে চলবে, লেখো গেলুসাকের সূত্র। ওকে, গেলুসাকের সূত্র অথবা হচ্ছে আদর্শ গ্যাসের চাপীয় সূত্র। ওকে, আদর্শ গ্যাসের কি, চাপীয় সূত্র। এইটা হচ্ছে আদর্শ গ্যাস মেনে চলে যখন সিস্টেমের ভলিউম কি থাকে, কনস্ট্যান্ট থাকে। সেই সূত্রটা কি, সেই সূত্রটা হচ্ছে P ইজ প্রপোর্শনাল টু T, মানে প্রেশার হবে টেম্পারেচারের সমানুপাতি। ভলিউমকে কনস্ট্যান্ট রেখে তুমি যদি এখানে টেম্পারেচার বাড়াও, ভিতরে আদর্শ গ্যাসের চাপ বাড়বে। আর যদি তুমি টেম্পারেচার কমাও তাহলে ভিতরে আদর্শ গ্যাসের চাপ বা প্রেশার কি হবে, কমে আসবে। ওকে, তার মানে P হবে সবসময় T এর প্রপোর্শনাল। আপনি যদি প্রেশার বাড়ান বা টেম্পারেচার বাড়ান তাহলে প্রেশার বাড়বে, টেম্পারেচার যদি বাড়ানো হয় প্রেশার বাড়বে, এবং টেম্পারেচার যদি কমানো হয় প্রেশার কি হবে, প্রেশার কমবে। সিম্পল অ্যাজ দ্যাট। ওকে ভাই, এটার ম্যাথমেটিক্যাল ফর্মুলা কি হবে, ম্যাথমেটিক্যাল ফর্মুলাও খুব সহজ। P1/T1 হবে হচ্ছে P2/T2। সো সমআয়তন প্রক্রিয়ায় ম্যাথ করার জন্য হচ্ছে আমাদের এই ফর্মুলা লাগবে। ধরো তুমি কি করছো, প্রথমে সিস্টেমটাকে রাখছো কোন একটা নির্দিষ্ট তাপীয় অবস্থায়, আয়তন তো কনস্ট্যান্ট। শুরুতে হচ্ছে প্রেশার ছিল P1, টেম্পারেচার ছিল T1। পরবর্তীতে তুমি টেম্পারেচার করে দিলে T2, তোমাকে জিজ্ঞাসা করো এখন প্রেশার কত, মানে ফাইনাল প্রেশার কত, সেটা আমরা বের করব এই ফর্মুলা দিয়ে। P2 এর মানটা খালি বের করা লাগবে, বুঝছেন? ওকে গুড, একদম ইজি। ওকে, এবার বলো আদর্শ গ্যাসের যে ইউনিভার্সাল ফর্মুলা PV = nRT, সেটা কি এখানে খাটবে? অবশ্যই খাটবে। আদর্শ গ্যাসের PV = nRT যে কোনো প্রক্রিয়ায় খাটে। ওকে, তার মানে PV = nRT এটাও আমরা এখানে অ্যাপ্লাই করতে পারবো যদি সিচুয়েশন ডিমান্ড করে। যদি কোনো ম্যাথ করার সময় আমাদের দরকার হয় এই PV = nRT সমআয়তন প্রক্রিয়া, আমরা অ্যাপ্লাই করতে পারবো, কোনো সমস্যা নেই। এই ফর্মুলা যে কোনো জায়গায় অ্যাপ্লাই করা যায়। ওকে, সেই পর্যন্ত আমাদের ক্লিয়ার। এবার হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা সমআয়তন প্রক্রিয়ার জন্য কিরকম হবে। আসেন প্রথমে আমরা দেখি সমআয়তন প্রক্রিয়ায় তাপ শক্তির পরিবর্তনের ফর্মুলা কি, NCV∆T। একদম ডিরেক্ট, কি NCV∆T। অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনের ফর্মুলা সবসময় সেম, NCV∆T। কি বলেন ভাইয়া, তাপ শক্তির পরিবর্তন আর অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন সেম হবে? ইয়েস, সেম হবে। কেন সেম হবে সেটাও একটু পর বুঝে যাবা। বলো সমআয়তন প্রক্রিয়ায় কৃতকাজ বের করার ফর্মুলা কি, ∆W = P∆V, অথবা তুমি চাইলে লিখতে পারো dW = P∆V। বলো সমআয়তন প্রক্রিয়ায় তুমি কি আয়তন পরিবর্তন করতেছো, তুমি কি পিস্টন ওঠানামা করাবা? না, পিস্টন একটা জায়গায় ফিক্সড থাকবে, পিস্টন তো নড়বে না। তাহলে পিস্টন যদি না নড়ে এই সিস্টেমের ভলিউম বা আয়তন কি চেঞ্জ হবে? চেঞ্জ হবে না। তাহলে সিস্টেমের আয়তনের পরিবর্তন কত? সিস্টেমের আয়তনের পরিবর্তন হবে হচ্ছে 0। সিস্টেমের আয়তনের পরিবর্তন যদি 0 হয়, পিস্টন যদি ওঠানামা নাই করে, কৃতকাজ কত হবে? কৃতকাজ অবশ্যই 0 হবে। তার মানে সমআয়তন প্রক্রিয়ায় কৃতকাজ কত? কৃতকাজ হচ্ছে 0। ভেরি ইম্পর্টেন্ট। ওকে, এটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে এবার আমাকে বলো সমআয়তন প্রক্রিয়ায় তাপগতিবিদ্যার প্রথম সূত্র কিরকম হবে? তাপগতিবিদ্যার প্রথম সূত্র হবে ∆Q = ∆U + ∆W। ∆W এর মান কত? 0। তাইলে অবশ্যই আমরা লিখতে পারি ∆Q = ∆U। ঠিক এই কারণেই ∆Q আর ∆U এর মান সমান। তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে আমরা এটা বলে দিতে পারি। ওকে, বুঝতে পেরেছো? তাহলে বলো তো সমআয়তন প্রক্রিয়া আসলে হচ্ছেটা কি। ধরো তোমাকে আমি 10টা রুটি দিলাম, ঠিক আছে, যে তুমি 10টা রুটি খাও। রুটি খাওয়ার পর তুমি কি করবা? রুটি খেয়ে তুমি বইসাও থাকতে পারো, আবার রুটি খেয়ে তুমি একটু কাজও করতে পারো। এখন ধরো তুমি রুটিটা খাইলা, খাওয়ার পর তোমার মধ্যে 100 জুল শক্তি আসলো। এখন এই 100 জুল শক্তি তুমি নিজের কাছে রাখতেও পারো, আবার এই 100 জুল শক্তিতে তুমি পুরোপুরি কাজও করতে পারো। আবার তুমি চাইলে 100 জুলের মধ্যে 40 জুল রাখতে পারো, বাকি 60 জুল দিয়ে তুমি কাজ করতে পারো। সমআয়তন প্রক্রিয়াতে হবে কি, আমি তোমাকে 100টা রুটি দিছি, তুমি 10টা রুটি দিছি, খাইছো, 100 জুল শক্তি পাইছো, তুমি কোনো কাজই করো নাই, তুমি পুরোটাকেই নিজের মধ্যে রেখে দিছো, যে না ভাইয়া শক্তি দিছে, শক্তিটুকু আমি নিজের কাছেই রেখে দিই। সেম কাহিনী সমআয়তন প্রক্রিয়ায়, আমরা বাইরে থেকে সিস্টেমকে তাপ শক্তি দিব, ধরো 100 জুল তাপ শক্তি দিছি, সিস্টেম পুরাটাকে জমা রাখবে অভ্যন্তরীণ শক্তি হিসাবে, সিস্টেম কোনো রকম কাজ করবে না। তাহলে আমরা 100 জুল শক্তি দিছি, গ্যাস কি করছে? পুরাটাকেই নিজের কাছে রেখে দিছে এবং নিজের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করছে 100 জুল পরিমাণ, সে কোনো রকম কাজ করে নাই। কৃতকাজের মান কত? 0।
ক্লিয়ার? তাহলে সময়তন প্রক্রিয়া তাপগতিবিদ্যার প্রথম সূত্র দেখতে হবে এরকম, ডেল কিউ ইজ ইকুয়ালস টু ডেল ইউ, এবং সেই মান বের করতে পারবা এনসিভি ডেল্টা টি দিয়ে। ওকে, গুড। এখন তোমার যদি বলে যে ভাইয়া সম আয়তন রেখা আঁকো, কি আঁকো? সম আয়তন রেখা কেমন আঁকবা বলো? ভাইয়া সম আয়তন রেখা আবার কেমনে আঁকে? এটা আবার কেমন রেখা? যেই প্রক্রিয়ার বা যেই তাপগতীয় প্রক্রিয়ার রেখাই তোমাকে আঁকতে বলুক না কেন, তুমি সবসময় কি করবা? পি বনাম ভি এর গ্রাফ আঁকবা। তার মানে আমাদের আঁকতে হবে কি? এই প্রক্রিয়ার পি বনাম ভি এর গ্রাফ। ধরো এই হচ্ছে পি, এই হচ্ছে ভি। ওকে, তাহলে এই বরাবর আসতেছে প্রেসার, এই বরাবর আসতেছে কি? ভলিউম। এখন প্রক্রিয়াটা কি? সমায়তন প্রক্রিয়া, তার মানে ভলিউম হচ্ছে কনস্ট্যান্ট। ভলিউম কি? ভলিউম হচ্ছে কনস্ট্যান্ট। যদি ভলিউম কনস্ট্যান্ট হয়, দেখো তো ভলিউমকে কোন অক্ষ বরাবর বসাইছো? এক্স অক্ষ বরাবর। তাহলে ভলিউমের পরিবর্তে লিখবা হচ্ছে তুমি এক্স, এবং এখান থেকে বলা যায় এক্স ইজ ইকুয়ালস টু কনস্ট্যান্ট। হোয়াট? এক্স ইজ ইকুয়ালস টু কনস্ট্যান্ট। এবং এক্স ইজ ইকুয়ালস টু যদি কনস্ট্যান্ট হয়, বলো গ্রাফ কেমন হবে? এই এক্স ইজ ইকুয়ালস টু কনস্ট্যান্টের গ্রাফ দেখতে কিরকম? ওয়াই অক্ষের সমান্তরাল সরল রেখা। সো গ্রাফ হবে হচ্ছে এই, ঠিক আছে? এই, আর কিচ্ছু না, এতটুকুই। এই হচ্ছে আমাদের, আরে এই হচ্ছে আমাদের গ্রাফ। সহজ। সেই হচ্ছে সময়তন প্রক্রিয়ার যাবতীয় সকল কিছু, এর বাইরে থেকে আপনি কিছুই পাবেন না। যা যে ইনফরমেশন এখানে আমি লিখে দিছি, জাস্ট এগুলো নোট ডাউন করে রাখেন, দ্যাটস মোর দ্যান এনাফ ফর ইয়োর এক্সাম, হোক সেটা এইচএসসি, হোক সেটা অ্যাডমিশন টেস্ট। পারবো? কারো কোনো কনফিউশন আছে? নাই? শিওর? আমাকে একটু কনফার্ম করো তো। এখন হচ্ছে আমরা সেই বিদঘুটে জায়গাটায় যাব। সমষ্ণ প্রক্রিয়া একটা অবাস্তব প্রক্রিয়া। কি বললেন ভাইয়া, সমষ্ণ প্রক্রিয়া অবাস্তব? ইয়েস, জানতা না এটা? সমষ্ণ প্রক্রিয়া একটা অবাস্তব প্রক্রিয়া, ঠিক আছে? আমরা যাচ্ছি, তার আগে আমাকে বলো এই দুইটা সবার কাছে ক্লিয়ার কিনা, কারো কোনো ইনফরমেশনে কনফিউশন আছে কিনা? যা যা আমি বললাম আমি তো একবারে বলে গেলাম, কারণ এগুলো আমরা আগেই পড়ে আসছিলাম, জাস্ট হচ্ছে একটা স্পেসিফিক প্রক্রিয়ার জন্য ডিফাইন করে দেওয়া। সো কারো কোনো কনফিউশন থাকলে জানাইতে পারো, আদারওয়াইজ হচ্ছে আমরা সমষ্ণ প্রক্রিয়ার দিকে ধাবিত হব। লেটস গো বাচ্চারা, বলো কোনো কনফিউশন আছে নাকি ক্লিয়ার? কই গেল ব্যাচ ফ্লেমস? খালি আজকে বেরোয় যাচ্ছি কেন, কি একটা জ্বালা। হ্যাঁ, প্রমিত বড় মানুষ, প্রজাপতি ব্যাং মানুষ, মাত্র মনে পড়ে আসলাম ভুলবো না, এটার মানে কি? এটার মানে তো আমি বুঝলাম না। প্রমিত বড় মানুষ, প্রজাপতি ব্যাং, হ্যাঁ এটার মানে কি ভাই? এটা তো যাই হোক ভাই, অনেক দিন হলো লাইভ ক্লাস করিনি, ভাবছিলাম করা ছেড়ে দিব, বাট আপনার জন্য আসতেই হলো। ইশাম, হ্যালো হ্যালো, চিনতে পারছি। সময়তন কি অলস প্রক্রিয়া? সময়তন হচ্ছে তোমাদের মতো প্রক্রিয়া, খুব বেশি নড়াচড়া করতে চায় না, একটা জায়গায় বসে থাকতে চায়, বা আমার মতো নড়াচড়া করতে ভালো লাগে না ভাই, একটা জায়গায় বসে থাকবে, এর চেয়ে শান্তির আর কি বা হতে পারে বলো? নাই? ক্লিয়ার? ওকে, ঠিক আছে, চলো সামনে আগে আসো। এই যে এইবার হচ্ছে আসল জিনিস, সেটা কি? সেটা হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া। আচ্ছা, এর নিয়ে আমাদের অনেক কনফিউশন আছে যে একটা প্রক্রিয়া টেম্পারেচার আবার কেমনে কনস্ট্যান্ট থাকে, তাই না? যে একটা সিস্টেমের মধ্যে আমি তাপ শক্তি দিলাম, তাও ওই সিস্টেমের তাপমাত্রাই বাড়লো না, এটা কিভাবে সম্ভব? এগুলো আমরা দেখবো, বাস্তবে এগুলো সম্ভব না, তাও আমরা দেখবো। ওকে, প্রথমে হচ্ছে তোমাকে একটু আমি বলে নেই যে এই প্রক্রিয়ার ব্যাপারে তোমার কি কি মাথায় রাখা লাগবে, দেন হচ্ছে আমরা একটু বিস্তারিত আলোচনায় যাব এই প্রক্রিয়াটা আসলে কিভাবে সংঘটিত হয়। আর আমরা প্রথম যে দুইটা প্রক্রিয়া পড়ছি, এগুলো থেকে আসলে খুব বেশি কোয়েশ্চেন কখনোই পরীক্ষায় আসে না, থার্মোডাইনামিক্স অ্যাটলিস্ট আসে না, খুবই কম আসে। বাট সমষ্ণ প্রক্রিয়া এবং পরের দিন যেটা বলবো রুদ্ধতাপীয় প্রক্রিয়া, এই দুইটা তোমার পরীক্ষার জন্য হাইলি ইম্পর্টেন্ট। তাহলে আসলে সমষ্ণ প্রক্রিয়া সংখ্যাটা দেখো, যেই তাপগতীয় প্রক্রিয়ায় সিস্টেমের উষ্ণতা কনস্ট্যান্ট থাকে। হোয়াট ইজ উষ্ণতা? উষ্ণতা তোমার বান্ধবীর নাম না, উষ্ণতা হচ্ছে তাপমাত্রা। যেই প্রক্রিয়ায় বা যেই তাপগতীয় প্রক্রিয়া একটা গ্যাসের তাপমাত্রা ধ্রুবক থাকে, তাকেই বলা হয় কি? সমষ্ণ প্রক্রিয়া। তার মানে আমাদের কাছে একটা তাপগতীয় সিস্টেম তো আছে, এই হচ্ছে একটা তাপগতীয় সিস্টেম। ওকে, সিস্টেমটা পুরোপুরি আঁকো। তোমরা কি আমার সাথে সিস্টেম আঁকতেছো? না ভাইয়া, আপনি কষ্ট করবেন, আমরা কেন কষ্ট করব? কষ্ট করার জন্য কি আমরা আসছি? আমরা তো আপনাকে কষ্ট দেওয়ার জন্য আসছি। ঠিক আছে, গুড। তোমাদের হয়ে সত্যিগুলো যে বলে দেই, তোমরা একদিন আমাকে চকলেট খাবে, বুঝছো? যাই হোক, আসো। এই হচ্ছে পিস্টন। ওকে, পিস্টনটা আঁকো, ভালো মতো আঁক। এগুলো একটাবার ভালো মতো নোট কর, যেন পরবর্তীতে আর নোট করা না লাগে। আইলিশা পোলাপান। চলো, এই হচ্ছে পিস্টন। ওকে, গুড। ভিতরে কি আছে? ভিতরে আছে হচ্ছে আইডিয়াল গ্যাস। আইডিয়াল গ্যাস। ওকে, ঠিক আছে। ওকে, এবার আমরা এই আইডিয়াল গ্যাসের উপর একটা তাপগতীয় প্রক্রিয়া চালাবো। আচ্ছা বলো তো, এখানে পিস্টনটা কি মুভ করতে পারবে না কি পারবে না? না ভাইয়া, মুভ করতে পারবে না, টেম্পারেচার তো কনস্ট্যান্ট, পিস্টন কেমনে মুভ করবে?
আচ্ছা, পিস্টন মুভ করা না করার সাথে টেম্পারেচার কনস্ট্যান্টের কি সম্পর্ক? পিস্টন যদি নিচে নামে সিস্টেম সংকুচিত হবে, ভলিউম কমবে। পিস্টন যদি উপরে উঠে সিস্টেম প্রসারিত হবে, ভলিউম বাড়বে। তার সাথে টেম্পারেচারের কোনো সম্পর্ক নাই। তার মানে এখানে পিস্টনটাকে অবশ্যই আমরা মুভ করাইতে পারবো, যেহেতু আমরা আয়তন পরিবর্তন করব সিস্টেমের। টেম্পারেচার কনস্ট্যান্ট, আয়তন তো কনস্ট্যান্ট না। তার মানে এখানে পিস্টনটা কি? পিস্টনটা হচ্ছে মুভ করবে বা মুভেবল পিস্টন। ঠিক আছে, মুভেবল পিস্টন। বুঝেছ? সহজ? ওকে, গুড। এবার আমরা এই সিস্টেমের উপর এমন একটা প্রক্রিয়া চালাতে চাই যেই প্রক্রিয়ায় সিস্টেমের টেম্পারেচারটাই কনস্ট্যান্ট থাকবে। ও মাই গড, এটা কেমন প্রক্রিয়া ভাইয়া? আসো দেখতেছি। কি থাকবে? সিস্টেমের টেম্পারেচার কনস্ট্যান্ট থাকবে। ওকে, তখনই তুমি সেই প্রক্রিয়াকে বলতে পারবা হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া, আদারওয়াইজ কিন্তু বলা যাবে না। আচ্ছা, তাহলে যদি আমার টেম্পারেচার কনস্ট্যান্ট থাকে, আমরা এখানে কি নিয়ে কাজ করতেছি ভাইয়া? আদর্শ গ্যাস নিয়ে কাজ করতেছি। বলো, আদর্শ গ্যাসের টেম্পারেচার কনস্ট্যান্ট থাকলে কার সূত্র খাটে? এটা 9-10 পোলাপানো পারে। টেম্পারেচার কনস্ট্যান্ট থাকলে কার সূত্র খাটে? বয়েলের সূত্র খাটে ভাই। তার মানে এখানে আমরা কার ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো? বয়েলস ল। ওকে, এখন এই বয়েলের সূত্র আমাদের কি বলে? বয়েলের সূত্র বলে যদি আদর্শ গ্যাসের তাপমাত্রা কনস্ট্যান্ট থাকে তাহলে আদর্শ গ্যাসের চাপ এবং আয়তন পরস্পরের ব্যস্তানুপাতিক। তার মানে হচ্ছে P ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু V। মানে তুমি যদি সিস্টেমের আয়তন বাড়াও, ধরো সমষ্ণ প্রক্রিয়ায় তুমি সিস্টেমকে প্রসারিত করতেছো, তখন সিস্টেমের চাপ কমে যাবে। আর সমষ্ণ প্রক্রিয়ায় তুমি যে সিস্টেমকে সংকুচিত করো, মানে আয়তন কমাও, তখন হচ্ছে চাপ বেড়ে যাবে। তার মানে এই প্রক্রিয়ায় আমরা ভলিউম যত বাড়াবো বা সিস্টেমকে যত প্রসারিত করব, ভলিউম বাড়ানো মানে হচ্ছে সিস্টেমকে প্রসারিত করা, ভলিউম কমানো মানে হচ্ছে সিস্টেমকে সংকুচিত করা। সো ভলিউম যত বাড়াবো প্রেসার তত কমবে, আর ভলিউম যত কমাবো প্রেসার তত বাড়বে। ঠিক আছে ভাই, এটার ম্যাথমেটিক্যাল ফর্মুলা কি হবে? দেখেন, P ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু V। তার মানে P আর V এর গুণফল হবে হচ্ছে কনস্ট্যান্ট। আমরা বলতে পারি P মাল্টিপ্লাইড বাই V। এই যে গুণফলটা, এইটা হবে হচ্ছে কনস্ট্যান্ট, অথবা P1 V1 হবে P2 V2 এর সমান। একটা সিস্টেমের উপর তুমি যদি সমষ্ণ প্রক্রিয়া চালাও, প্রক্রিয়া চলাকালীন যে কোনো অবস্থায় ওই সিস্টেমের ভিতর থাকা আইডিয়াল গ্যাসের প্রেসার এবং ভলিউমের গুণফল সবসময় কনস্ট্যান্ট হবে। ধরো তুমি এটাকে প্রসারিত করা শুরু করলা, কি প্রক্রিয়ায়? সমষ্ণ প্রক্রিয়ায়। প্রথমে সিস্টেম কোথায় ছিল? প্রথমে সিস্টেম ছিল এখানে। এখানে P এবং V এর গুণফল যা, সিস্টেমটাকে একটু প্রসারিত করে এখানে আনলা সমষ্ণ প্রক্রিয়ায়। এখানেও P এবং V এর গুণফল তাই হবে। সিস্টেমটাকে আরেকটু প্রসারিত করে এখানে আনলা, এখানেও P এবং V এর গুণফল সেম হবে। সমষ্ণ প্রক্রিয়ায় যদি তুমি সিস্টেমকে প্রসারিত বা সংকুচিত করো, যে কোনো অবস্থায়, প্রক্রিয়া চলাকালীন যে কোনো অবস্থায় সিস্টেমের ভিতর থাকা আইডিয়াল গ্যাসের প্রেসার এবং ভলিউমের গুণফল কি হবে? কনস্ট্যান্ট হবে। বুঝছেন? গুড। ভাইয়া, আইডিয়াল গ্যাসের যে ইউনিভার্সাল ল, সেটা কি সমষ্ণ প্রক্রিয়ায় খাটবে? সেটা সব প্রক্রিয়াতেই খাটবে ভাই। তার মানে এই যে আমাদের ইউনিভার্সাল লটা ছিল PV ইজ ইকুয়ালস টু NRT, এটা অবশ্যই সমষ্ণ প্রক্রিয়াতে অ্যাপ্লিকেবল, কোনো সমস্যা নাই। ওকে, ঠিক আছে। এবার তাপগতিবিদ্যার প্রথম সূত্র কিরকম হবে? দেখো, সমষ্ণ প্রক্রিয়া, ডেল কিউ এর জন্য কি তুমি কোনো ফর্মুলা শিখছো? সমষ্ণ প্রক্রিয়ায় শিখো নাই। তার মানে ডেল কিউ এর জন্য এখানে জেনারেল কোনো ফর্মুলা নাই। ডেল ইউ এর ফর্মুলা কিরকম হবে? ডেল ইউ এর ফর্মুলা কি ছিল? NCV ডেল্টা টি। আচ্ছা, তুমি কি সিস্টেমের তাপমাত্রা পরিবর্তন করছো? কি প্রক্রিয়া? সমষ্ণ প্রক্রিয়া। যদি প্রক্রিয়াটা সমষ্ণ হয়, তার মানে সিস্টেমের টেম্পারেচার কনস্ট্যান্ট, সিস্টেমের টেম্পারেচার চেঞ্জই হবে না প্রক্রিয়া চলাকালীন অবস্থায়। তাহলে যে তাপমাত্রার পরিবর্তন কত হবে? 0। যদি তাপমাত্রার পরিবর্তন 0 হয় বা ডেলটির মান 0 হয়, ডেল ইউ এর মান কত হবে? ডেল ইউ এর মানও অবশ্যই 0 হবে। তার মানে সমষ্ণ প্রক্রিয়ায় সিস্টেমের অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কত? 0। তাহলে এটা লিখে রাখতে পারেন, সমষ্ণ প্রক্রিয়ায় সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন হবে না। ওকে, সিস্টেম এর অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন হবে না। অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন হবে না। ওকে, পরিবর্তন হবে না। প্রথমেও যতটুকু, প্রক্রিয়ার শুরুতেও যতটুকু, প্রক্রিয়ার শেষেও সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি কি থাকবে? ঠিক ততটুকুই থাকবে, কোনো পরিবর্তনই নাই, টেম্পারেচার কনস্ট্যান্ট। ওকে, এই পর্যন্ত বুঝে গেছি। ভেরি গুড। এবার কৃতকাজ কেমনে বের করবা? দেখো, কৃতকাজ তোমাকে যদি বের করতে বলা হয় সমষ্ণ প্রক্রিয়া, তখন ফর্মুলা একটাই, ইন্টিগ্রেশন PdV V1 থেকে V2।
কোনো ইন জেনারেল ফর্মুলা আমরা এখন পর্যন্ত শিখি নাই, সামনে শিখবো। এখন পর্যন্ত আমরা শিখি নাই সমষ্ণ প্রক্রিয়ায় কৃতকাজ বের করার জন্য। তাহলে যেহেতু সমষ্ণ প্রক্রিয়ায় প্রেশার কনস্ট্যান্ট থাকে না, যদি প্রেশার কনস্ট্যান্ট থাকতো তখন আমরা পি ডেল ভি দিয়ে বের করে ফেলতে পারতাম, বাট সমষ্ণ প্রক্রিয়ায় তো প্রেশার কনস্ট্যান্ট থাকে না, তখন কৃতকাজ বের করার যে ইন জেনারেল ফর্মুলা সেটা দিয়ে হচ্ছে আমাদের কৃতকাজ বের করা লাগবে। ওকে, সো এটা হচ্ছে কৃতকাজ বের করার ফর্মুলা সমষ্ণ প্রক্রিয়ার জন্য। ঠিক আছে, ওকে। এবার কল দেয় কে? ওমা, যাই হোক, দিক কল, সমস্যা নাই। এবার তাপগতিবিদ্যার প্রথম সূত্র বা ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স সমষ্ণ প্রক্রিয়া কিরকম হবে? লেখো ফার্স্ট ল অফ থার্মোডিক, কার জন্য? সমষ্ণ প্রক্রিয়ার জন্য। বলো কিরকম হবে? কি শিখছি আমরা ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স? ডেল কিউ ইজ ইকুয়ালস টু ডেল ইউ প্লাস ডেল ডাব্লিউ। এখন সমষ্ণ প্রক্রিয়ায় অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কত? শূন্য। অভ্যন্তরীণ শক্তি তো আমার চেঞ্জই হচ্ছে না, তাহলে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন যদি শূন্য হয় তাহলে বলো তো ডেল কিউ এবং ডেল ডাব্লিউ সমান হয়ে যাবে না? একদম সমান হয়ে যাবে। এই হচ্ছে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স সমষ্ণ প্রক্রিয়ার জন্য। তাহলে দেখো এতে বোঝার চেষ্টা করো, ডেল কিউ এবং ডেল ডাব্লিউ এর মান সমান। এটার মানে কি? মানে হচ্ছে তুমি সিস্টেমকে যতটুকু তাপ শক্তি দিবা সিস্টেম পুরাটাই কৃতকাজে ব্যবহার করে ফেলবে। ওই যে বলছিলাম না তোমার আমি 10টা রুটি দিলাম, তুমি সেই 10টা রুটি খাইলা, খায়া তোমার মধ্যে 100 জুল শক্তি আসলো, তার মানে আমি টেকনিক্যালি তোমাকে 100 জুল শক্তি দিলাম, এবং সেই 100 জুল শক্তি তুমি ব্যবহার করে কাজ করলা, কোনো শক্তি নিজের কাছে রাখলা না, তখন সেটা হবে সমষ্ণ প্রক্রিয়া। আমি তোমাকে শক্তি দিছি, পুরা শক্তি তুমি ব্যবহার করে ফেলছো, পুরাটাকে তুমি কাজে রূপান্তর করে ফেলছো, কোনো শক্তি নিজের কাছে রাখো নাই। যদি তুমি নিজের কাছে রাখতা, ধরো তুমি 100 জুলের মধ্যে 20 জুল নিজের কাছে রাখা দিছো, তখন তো তোমার অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন হবে, তোমার ভিতরে থাকা শক্তি পরিমাণ বাড়বে। বাট সমষ্ণ প্রক্রিয়ায় কি অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন হওয়া যাবে? হওয়া যাবে না। অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন হবে শূন্য। তার মানে আমরা যতটুকু শক্তি সিস্টেমকে দিব, সিস্টেম পুরোটাকেই কাজে রূপান্তর করে ফেলবে। এটাই হচ্ছে সমষ্ণ প্রক্রিয়ায় তাপগতিবিদ্যার প্রথম সূত্র। ওকে, সো এই হচ্ছে কিছু ইন জেনারেল ডিসকাশন, বাট আমরা হচ্ছে এখন একটু ডেপথে যাব, একটু ডেপথে গিয়ে আমাদের শেখা লাগবে সমষ্ণ প্রক্রিয়ায় কেমনে কি হয়। আই গেস ইন জেনারেল ডিসকাশন আমরা বুঝতে পারছি। ওকে, সো প্রথমত আমরা একটু আসি সমষ্ণ প্রক্রিয়ার গ্রাফটা কিরকম হবে। দেখো, এটাকে সমষ্ণ রেখাও বলা হয়, আমরা যদিও সামনে গিয়ে সমষ্ণ রেখা নিয়ে আর একটু বিস্তারিত আলোচনা করব, বাট স্টিল আমি হচ্ছে সমষ্ণ প্রক্রিয়ার গ্রাফ সম্পর্কে তোমাদের ইনিশিয়াল কিছুটা আইডিয়া দিয়ে দিই। ওকে, দেখো সমষ্ণ রেখা বা সমষ্ণ প্রক্রিয়ার গ্রাফ, সমষ্ণ রেখা, ওকে, অথবা কি সমষ্ণ প্রক্রিয়ার গ্রাফ, বলো কিরকম হবে? এটা আমরা অলরেডি শিখে আসছি। কোথায় শিখে আসছি? যখন আমরা বয়েলের সূত্র পড়ছি তখনই শিখে আসছি। দেখেন, আমার আঁকা লাগবে হচ্ছে পি বনাম ভি এর গ্রাফ, তাই না? তাহলে ওয়াই অক্ষ বরাবর যাবে পি, এক্স অক্ষ বরাবর যাবে হচ্ছে ভি। আচ্ছা, সমষ্ণ প্রক্রিয়ায় যেন কি কনস্ট্যান্ট থাকে? টেম্পারেচার কনস্ট্যান্ট। ইকুয়েশনটা কি ছিল? ইকুয়েশনটা ছিল হচ্ছে পি ভি ইজ ইকুয়ালস টু কনস্ট্যান্ট, এতটুকু তো জানি। প্রেশারকে কোন অক্ষে বসাইছো? ওয়াই অক্ষে। ভলিউমকে কোন অক্ষে বসাইছো? এক্স অক্ষে। তাহলে প্রেশারের পরিবর্তে লিখবা হচ্ছে ওয়াই, ওকে, এবং ভলিউমের পরিবর্তে লিখবা হচ্ছে এক্স। তাহলে ফর্মুলা কি হচ্ছে? এক্স ওয়াই ইজ ইকুয়ালস টু কনস্ট্যান্ট। যদি এক্স এবং ওয়াই এর গুণফল সবসময় কনস্ট্যান্ট থাকে, বলো এটা কিসের গ্রাফ হয়ে যায়? এটা হয়ে যায় রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা বা আয়তাকার অধিবৃত্ত। সেটা কিসের গ্রাফ? এটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা, ওকে, রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা বা আয়তাকার অধিবৃত্তের গ্রাফ। তাহলে বলো গ্রাফ কিরকম হবে? গ্রাফ দেখতে হবে হচ্ছে এরকম। কিরকম? এরকম। এই হচ্ছে আমাদের গ্রাফ, ওকে। এবং এই গ্রাফের প্রত্যেকটা পয়েন্টে প্রেশার এবং ভলিউমের গুণফল কিন্তু কনস্ট্যান্ট হবে। কিরকম ভাইয়া? ধরো আমি তোমাকে বললাম এই পয়েন্টের যে ভলিউম, ঠিক আছে, ধরো এই পয়েন্টের ভলিউম হচ্ছে ভি নট ধরলাম, এবং প্রেশার হচ্ছে 8 পি নট। কত? 8 পি নট। এই পয়েন্টের ভলিউম আমি ধরলাম 2 ভি নট। কত? 2 ভি নট। তাহলে এই পয়েন্টের প্রেশার হবে হচ্ছে 4 পি নট, ওকে। এই পয়েন্টের ভলিউম আমি ধরলাম হচ্ছে 8 ভি নট। তাহলে এই পয়েন্টের প্রেশার হবে হচ্ছে পি নট, ওকে। তিনটা পয়েন্টই কি সমষ্ণ রেখার উপর অবস্থিত না? যে সমষ্ণ রেখার উপর অবস্থিত হয়, এই রেখার প্রত্যেকটা পয়েন্টে প্রেশার এবং ভলিউমের গুণফল হবে কনস্ট্যান্ট। দেখো তো এই পয়েন্টে প্রেশার আর ভলিউমের গুণফল কত? 8 পি নট ইন্টু ভি নট, মানে হচ্ছে 8 পি নট ভি নট। এই পয়েন্টে প্রেশার এবং ভলিউমের গুণফল কত? 4 পি নট ইন্টু 2 ভি নট, মানে হচ্ছে 8 পি নট ভি নট।
এই পয়েন্টে প্রেসার আর ভলিউম কত, পি নট আর 8 ভি নট, গুণফল কত 8 পি নট ভি নট। তাহলে দেখো প্রত্যেকটা পয়েন্টে প্রেসার এবং ভলিউমের গুণফল কি থাকতেছে, কনস্ট্যান্ট থাকতেছে। এর জন্যই এটা সমষ্ণ রেখা। পিভি কি থাকবে, প্রত্যেকটা পয়েন্টে কনস্ট্যান্ট থাকবে। ঠিক আছে, সেভাবে হচ্ছে আমরা সমষ্ণ রেখাটা আঁকি। এটা হয় হচ্ছে একটা রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। ওকে, কোনো কনফিউশন নেই, গুড। এখন এই যে সমষ্ণ প্রক্রিয়া, এটা আসলে সংঘটিত হয় কিভাবে? আদৌ কি বাস্তব জীবনে কখনো সমষ্ণ প্রক্রিয়া সংঘটিত হওয়া সম্ভব? দ্য অ্যান্সার ইজ নো। সমষ্ণ প্রক্রিয়া কোনো প্র্যাকটিক্যাল প্রসেসই না। ওকে, দেখো সমষ্ণ প্রক্রিয়া হচ্ছে একটা আইডিয়াল প্রসেস। ওকে, সমষ্ণ প্রক্রিয়া কি? সমষ্ণ প্রক্রিয়া হচ্ছে একটা আইডিয়াল প্রসেস। আইডিয়াল প্রসেস। ওকে, এটা প্র্যাকটিক্যালি কখনোই হওয়া সম্ভব না। এটা প্র্যাকটিক্যালি হওয়া সম্ভব না। প্র্যাকটিক্যালি হওয়া সম্ভব না, হওয়া সম্ভব নয়। কেন সম্ভব নয়? আসবে, আলোচনা আসবে, আগে একটু লেখো। এটা একটা সম্পূর্ণ আইডিয়াল প্রসেস। প্র্যাকটিক্যালি কখনোই এরকম প্রসেস হওয়া সম্ভব না যেই প্রক্রিয়াতে টেম্পারেচার সবসময় কনস্ট্যান্ট থাকবে। মানে তুমি একটা প্রক্রিয়ায় টেম্পারেচার অলমোস্ট কনস্ট্যান্ট রাখতে পারো, বাট একটু এদিক ওদিক ভ্যারি করবেই। পুরোপুরি কনস্ট্যান্ট রাখা এটা প্র্যাকটিক্যালি কখনোই সম্ভব না। এটার বেশ কিছু ব্যাখ্যা আছে। তাপগতিবিদ্যার প্রথম সূত্র দিয়ে ওটা ব্যাখ্যা করা যায়। কিভাবে ব্যাখ্যা করা যায়? যেমন থার্মোডাইনামিক্সের যে ফার্স্ট ল, সেটা সমষ্ণ প্রক্রিয়ার জন্য কীরকম? আমরা জানি তাপগতিবিদ্যার প্রথম সূত্র হচ্ছে ডেল কিউ ইজ ইকুয়ালস টু ডেল ইউ প্লাস ডেল ডাব্লিউ। বাট সমষ্ণ প্রক্রিয়া এই পার্টটা কত হয়ে যায়? শূন্য হয়ে যায়। অভ্যন্তরীণ শক্তির কোনো পরিবর্তন নাই। সো দেখা যায় তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা হয়ে যাচ্ছে ডেল কিউ ইজ ইকুয়ালস টু ডেল ডাব্লিউ। কার জন্য? সমষ্ণ প্রক্রিয়ার জন্য। এটার মানে কি? এটার মানে হচ্ছে আমরা সিস্টেমকে যতটুকু তাপ শক্তি দিচ্ছি, সিস্টেম পুরোটাকেই কাজে রূপান্তর করতেছে। তুমি সিস্টেমকে যদি 100 জুল তাপ শক্তি দাও, সিস্টেম পুরো 100 জুলকেই কাজে রূপান্তর করবে। তুমি যদি সিস্টেমকে 50 জুল তাপ শক্তি দাও, সিস্টেম পুরো 50 জুলকেই কাজে রূপান্তর করবে। এইটা বাস্তব জীবনে কখনোই পসিবল না। কখনোই পুরা তাপ শক্তিকে কাজে রূপান্তর করা যায় না। সিস্টেমে বা কনভার্সনের এই প্রসেসে লস থাকবেই। ওকে, সো তাপগতিবিদ্যার প্রথম সূত্র সমষ্ণ প্রক্রিয়া অনুযায়ী কি হচ্ছে, যে আমরা পুরো তাপ শক্তিটাকে, দেখো এগুলা হচ্ছে না তোমার পরীক্ষায় আসবে না, বাট এগুলো জানলে তোমার একটা বেটার আন্ডারস্ট্যান্ডিং আসবে, এতটুকু আমি তোমাকে গ্যারান্টি দিতে পারি। ওকে, তো দেখেন আমার তাপগতিবিদ্যার প্রথম সূত্র সমষ্ণ প্রক্রিয়া কি হয়ে যাচ্ছে, আমরা যতটুকু তাপ শক্তি দিচ্ছি, ওকে, তাপ শক্তি দিচ্ছি, সিস্টেম কি করতেছে? সিস্টেম পুরোটাকে কাজে রূপান্তর করতেছে। সিস্টেম পুরোটাকেই কাজে রূপান্তর করছে। ওকে, কাজে রূপান্তর করছে। বাস্তব জীবনে কি এরকম কখনো হওয়া সম্ভব না? বাস্তব জীবনে এখানে লস থাকবেই। এটাই কিন্তু তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র। ঠিক আছে, যেমন তাপগতিবিদ্যার প্রথম সূত্র হচ্ছে কি, মানে তোমার বলবে যে হ্যাঁ এটা হইলে ওইটা হবে, এটা হইলে সেইটা হবে, বাট আদৌ এটা হওয়া সম্ভব কি না সেটা তোমার কখনোই বলবে না। যেমন ধরো তোমারে আমি বললাম, মানে তাপগতিবিদ্যার প্রথম সূত্র আর দ্বিতীয় সূত্রের মধ্যে একটু পার্থক্য বুঝাই। ধরো তোমার খুব পছন্দ, কাকে পছন্দ? লেট সাপোজ তোমার পছন্দ হচ্ছে কোন একজন অ্যাক্ট্রেসকে। ঠিক আছে, আমি ধরলাম জয়া আহসানকে তোমার অনেক পছন্দ। তুমি মনে মনে চিন্তা করতেছো যে জয়া আহসানকে যদি আমি বিয়ে করতে পারতাম, আমি তার সাথে এই জায়গায় যাইতাম, ওই জায়গায় যাইতাম, আমার জীবনটা এমন হইতো, অমন হইতো। এটা হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম সূত্র। তুমি চিন্তা করতেছো হ্যাঁ এইটা হইলে সেটা হবে, বাট আদৌ কি এটা হওয়া সম্ভব কিনা, তুমি কি আদৌ জয়া আহসানকে কোনোদিন বিয়েটা করতে পারবা কিনা, এটা হচ্ছে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র। সো কোনো একটা থার্মোডাইনামিক প্রসেস হইলে কি হবে, সেটা কনসিকুয়েন্স কি, রেজাল্ট কি, সেটা তোমাকে বলবে তাপগতিবিদ্যার প্রথম সূত্র। বাট আদৌ সেই থার্মোডাইনামিক প্রসেসটা ঘটা সম্ভব কিনা সেটা তুমি জানতে পারবা তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রে গিয়ে। যেমন এখানে তোমাকে বলছে তুমি যদি তাপ শক্তি দাও সমষ্ণ প্রক্রিয়ায়, পুরোটাই কাজে রূপান্তরিত হবে। এটা তো বাস্তব জীবনে কখনো পসিবলই না। তাহলে অ্যানালাইসিস করে আমার লাভ কি? যাই হোক, আমাদের তাপগতিবিদ্যার প্রথম সূত্র হচ্ছে এই জিনিস বলা আছে আর কি, যে হ্যাঁ এইটা হইলে বা এই প্রক্রিয়া যদি আমরা সিস্টেমের উপর চালাই, তখন সিস্টেমে এই পরিবর্তন আসবে বা কনসিকুয়েন্সটা এরকম। বাট আদৌ এই প্রক্রিয়া কখনো চালানো সম্ভব কিনা এইটা নিয়ে আলোচনা হচ্ছে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রে। যেমন এই সমষ্ণ প্রক্রিয়া তুমি একটা সিস্টেমের উপর তো চালাতেই পারবা না পুরোপুরি। কেন চালাতে পারবা না? সমষ্ণ প্রক্রিয়া চালানোর জন্য তুমি সিস্টেমকে যতটুকু তাপ শক্তি দিতেছো পুরোটাকে কাজে রূপান্তর করা লাগবে। এইটা বাস্তবে কখনোই পসিবল না, ইটস নেভার পসিবল। কখনোই তাপ শক্তিকে পুরোপুরি কাজে রূপান্তর
করা যায় না। ওকে, বাস্তব জীবনে কখনোই বাস্তব জীবনে কেউ এখন উদাহরণেই পড়ে আছে, তোমরা কি ভালো হবে না, পড়ালেখায় ব্যাক করো। বাস্তব জীবনে কখনোই তাপ শক্তিকে পুরোপুরি কাজে রূপান্তর করা যায় না, কখনোই তাপ শক্তিকে পুরোপুরি কাজে রূপান্তর করা যায় না, পুরোপুরি কি করা যায় না, কাজে রূপান্তর করা যায় না। ঠিক আছে, কাজে রূপান্তর করা যায় না। ওকে, রূপান্তরের সময় সিস্টেমে লস থাকবেই। ওকে, সিস্টেম লস থাকবেই, লস থাকবেই। তাহলে তুমি বললা যে আমি 100 জুল শক্তি দিলাম, পুরোটাকেই কাজে রূপান্তর করো বা সিস্টেম পুরো 100 জুল কাজ করো 100 জুল শক্তি ব্যবহার করে, এটা কখনোই সম্ভব হবে না। সিস্টেম যখন কাজ করতে যাবে সেখানে 10 জুল 20 জুল 30 জুল শক্তি লস হয়ে যাবে। সো দেখা যাবে তুমি 100 জুল শক্তি দিলেও সে কাজ করতে পারবে 70 জুল। তাহলে এটা কি কখনো সত্যি হবে? কখনোই সত্যি হবে না, ইটস নেভার পসিবল। ঠিক আছে, সো এই হচ্ছে একটা ড্রব্যাক আমাদের তাপগতিবিদ্যার প্রথম সূত্রের, এবং এই কারণেও তুমি বলতে পারো সমষ্ণ প্রক্রিয়া কখনো বাস্তব জীবনে ঘটানো সম্ভব না। ওকে, এটা কোনো বাস্তব প্রক্রিয়া না, এটা হচ্ছে একটা আইডিয়াল প্রসেস। এখন আইডিয়ালিও যদি তুমি সমষ্ণ প্রক্রিয়া ঘটাইতে চাও, তার জন্য বেশ কিছু জিনিস তোমার মেনটেন করা লাগবে। কি কি মেনটেন করা লাগবে চলো একটু দেখে নিই। যেমন দেখবা, সমষ্ণ প্রক্রিয়া হচ্ছে একটা কোয়াজি স্ট্যাটিক প্রসেস। এটাকে বলা হয় কি? এটাকে বলা হয় হচ্ছে কোয়াজি স্ট্যাটিক প্রসেস। কি? কোয়াজি স্ট্যাটিক প্রসেস। আচ্ছা, কোয়াজি স্ট্যাটিক কেন বলা হয়? এই প্রসেসটা খুবই ধীরে ধীরে সংঘটিত হয়। মানে এটা যদি একটা ফাস্ট প্রসেস হয় বা মডারেট স্পিডে যদি তুমি একটা প্রসেসকে চালাও, সেটা কখনোই সমষ্ণ হওয়া সম্ভব না। সমষ্ণ প্রক্রিয়া হওয়ার জন্য এটাকে অলমোস্ট একটা স্থির প্রক্রিয়া হওয়া লাগবে বা কোয়াজি স্ট্যাটিক হওয়া লাগবে, যেই প্রক্রিয়াটা খুবই ধীরে ধীরে সংঘটিত হচ্ছে। কি? এটা এমন একটা প্রক্রিয়া যেটা খুবই ধীরে ধীরে সংঘটিত হয়। মানে তুমি যদি বাস্তব জীবন থেকে সরে গিয়ে আইডিয়ালিও চিন্তা করতে চাও একটা সমষ্ণ প্রক্রিয়া তুমি ঘটাবা, তার জন্য সেই প্রক্রিয়া খুবই ধীরে ধীরে খুবই স্লোলি ঘটাইতে হবে, আদারওয়াইজ আইডিয়ালিও সেটা সমষ্ণ হওয়া সম্ভব না। ওকে, তাহলে খুবই ধীরে ধীরে ঘটাতে হবে, ধৈর্য লাগবে, ধৈর্য, ধীরে ধীরে ঘটাতে হবে। ঠিক আছে, প্রশ্ন হচ্ছে কেন ভাইয়া? আসতেছি, তার আগে আরও কিছু জিনিস জেনে নাও। প্রথম কথা হচ্ছে আমাদের খুবই ধীরে ধীরে ঘটাইতে হবে। এর জন্য দেখবো যে আগের দিন একটা ম্যাথ করাচ্ছিলাম, তখন একটা ম্যাথের মধ্যে লেখা ছিল একটা তাপগতীয় প্রক্রিয়া খুবই ধীরে ধীরে সংঘটিত হচ্ছে, খুবই স্লোলি সংঘটিত হচ্ছে। তখন আমি ধরে নিয়েছিলাম এটা সমষ্ণ প্রক্রিয়া। এটাই হচ্ছে তার রিজন। সমষ্ণ প্রক্রিয়া তুমি যদি আইডিয়ালিও ঘটাতে চাও, সেই প্রক্রিয়াটা হওয়া লাগবে কোয়াজি স্ট্যাটিক, মানে হচ্ছে খুবই স্লোলি এটা সংঘটিত হইতে হবে। ধরো তুমি একটা সিস্টেমকে সমষ্ণ প্রক্রিয়ায় প্রসারিত করবা, তাকে খুবই স্লোলি প্রসারিত করতে হবে। দেখে মনে হবে সিস্টেমটা অলমোস্ট স্থির, বাট না, তুমি তাকে খুবই আস্তে 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 প্রসারিত করতে। সংকুচিত করলেও খুবই স্লোলি সংকুচিত করতে হবে, আদারওয়াইজ সমষ্ণ প্রক্রিয়া হবে না। ওকে, গুড। সেকেন্ড যে কন্ডিশনটা সেটা হচ্ছে সিস্টেমের সকল বাউন্ডারি ডাইথার্মিক হওয়া লাগবে, মানে তাপ সুপরিবাহী হওয়া লাগবে। সিস্টেমের বাউন্ডারি থাকে না, পরিবেশ আর সিস্টেমের মাঝখানে যে ওয়ালটা, সেটাকে আমরা কি বলি? সিস্টেমের বাউন্ডারি। সো সিস্টেমের সকল বাউন্ডারি কি হইতে হবে? ডাইথার্মিক হইতে হবে। সিস্টেমের সকল বাউন্ডারি বাউন্ডারি কি হতে হবে? ডাইথার্মিক হতে হবে। ডাইথার্মিক অথবা তাপ সুপরিবাহী হইতে হবে। তাপের সুষ্ঠু আদান প্রদান হইতে দেওয়া লাগবে, আদারওয়াইজ কিন্তু সমষ্ণ প্রক্রিয়া হবে না। সুপরিবাহী হতে হবে। সেই কন্ডিশনগুলো যদি আমরা স্যাটিসফাই করাইতে পারি, করায় যদি আমরা একটা সিস্টেমকে সংকুচিত বা প্রসারিত করি, তখন সেই সিস্টেমটা সমষ্ণ হওয়ার সম্ভাবনা আছে, বাট আইডিয়ালি, প্র্যাকটিক্যালি না। ওকে, সো আমরা একটু দেখি আইডিয়ালি কিভাবে এটা হয়, বা একটু চিন্তা করি। এটা আসলে প্রপার এক্সপ্লেনেশন দেওয়াটা একটু টাফ, যেহেতু একটা পুরোপুরি আইডিয়াল প্রসেস, মানে প্র্যাকটিক্যাল লাইফের সাথে বা বাস্তব জগতের সাথে ম্যাচ করাই হচ্ছে এক্সাম্পল দেওয়াটা একটু টাফ। ওকে, তাও আসেন আমরা একটু চেষ্টা করি বোঝার জন্য, দেখা যাক কতটুকু বুঝতে পারি আমরা। লেটস গো। বুঝতে না পারলে অবশ্যই জানাবা, তার আগে আমরা একটু চেষ্টা তো করি বোঝার জন্য। ওকে ভাইয়া, চলো কি আঁকবা? একটা সিস্টেম আঁকবা, সাথে একটা পিস্টন আঁকবা। ভাইয়া এইসব পিস্টন কি আপনি বানান নাকি? আপনার বাসায় থাকে নাকি? খালি পিস্টন আঁকেন? তোমাদের জন্য কয়েকটা কিনে আনছি গো। চলো আঁকো, পিস্টন আঁকো। এই হচ্ছে পিস্টন, ঠিক আছে? ওকে, ঠিক আছে। সিস্টেমের ভিতরে কি আছে? সিস্টেমের ভিতরে আছে হচ্ছে আইডিয়াল গ্যাস। চলো একটু এঁকে দিই। ভিতরে আছে হচ্ছে আইডিয়াল গ্যাস। ওকে, এখানে আছে আমাদের আইডিয়াল গ্যাস। ওকে, ভেরি ভেরি ইজি।
আঁকলাম, আঁকছো তো নাকি? না ভাইয়া আঁকি নাই, আঁকবো। আপনি শেষ করেন, রাতের বেলায় আমি আঁকবো। যাই হোক, কি আর বলবো তোমাদের। এখন ধরো এই সিস্টেমটাকে আমরা প্রসারিত করতে চাই, বাট কিভাবে? সমষ্ণ প্রক্রিয়ায়। সমষ্ণ প্রক্রিয়ায় প্রসারিত করার জন্য যেন কি হওয়া লাগবে? প্রথমত এই পিস্টনটাকে আমার উপরে উঠাইতে হবে, খুবই ধীরে ধীরে, খুবই স্লোলি, খুবই আস্তে আস্তে উপরে উঠাইতে হবে। এবং এই চারপাশের যে বাউন্ডারি আছে, এই বাউন্ডারি কি হওয়া লাগবে? তাপ সুপরিবাহী হইতে হবে। ওকে, তাপের সুষ্ঠু আদান প্রদান করতে দিতে হবে, আদারওয়াইজ কিন্তু সমষ্ণ প্রক্রিয়া আইডিয়ালিও সংগঠিত হবে না। বুঝেছ? ওকে, এবার সমষ্ণ প্রক্রিয়াটা সংগঠিত হয় কেমনে? দেখেন, আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্র সমষ্ণ প্রক্রিয়ার জন্য কি পাইছি? ডেল কিউ ইজ ইকুয়ালস টু ডেল ডাব্লিউ। তার মানে আমরা যতটুকু তাপ শক্তি দিব পুরাটাকেই সিস্টেমের কাজে রূপান্তর করতে হবে, তাইলেই সমষ্ণ প্রক্রিয়া, আদারওয়াইজ কিন্তু না। তুমি যতটুকু তাপ শক্তি সিস্টেমকে দিবা, সে যদি পুরোটাকেই কাজে রূপান্তর করতে পারে তাহলেই সমষ্ণ প্রক্রিয়া হবে, আদারওয়াইজ কিন্তু হবে না। তাহলে আমাদের টার্গেট কি? আমরা যতটুকু তাপ শক্তি দিব, আমরা যতটুকু তাপ শক্তি দিব, তাপ শক্তি দিব ততটুকুকে, তার পুরোটাকেই কাজে রূপান্তর করতে হবে, তার পুরোটাকেই কাজে রূপান্তর করতে হবে, পুরোটাকে কি করতে হবে? কাজে রূপান্তর করতে হবে। এটা হচ্ছে তার প্রথম চ্যালেঞ্জ। ওকে, রূপান্তর করতে হবে। এবং একই সাথে তার এইটা মেক শিওর করা লাগবে এই পুরা প্রক্রিয়া চলাকালীন সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি যেন পরিবর্তন না হয়। অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কত হইতে হবে? 0 হইতে হবে। এখন দেখো, তুমি ধরো কি করলা, তুমি সিস্টেমকে হঠাৎ করে বললা এই যে নে 100 জুল শক্তি নে, নিয়ে তুই খুশি থাক। এখন এই 100 জুল শক্তিকে সে কি সাথে সাথে কাজে রূপান্তর করতে পারবে? না, কাজ করতেও তো একটু সময় লাগবে। ধরো এই পিস্টনটা উপর উঠবে, এখান থেকে এখানে উঠতে কিছু সেকেন্ড হইলেও তো সময় লাগবে। তাহলে তুমি যদি 100 জুল শক্তি সাথে সাথে সিস্টেমকে দিয়ে দাও পুরাটা, যে নাও তুমি 100 জুল শক্তি নাও, এখন তুমি এটা যা খুশি করো, বা তুমি এটাকে কাজে রূপান্তর করো, এই 100 জুল শক্তিকে কাজে রূপান্তর করতেও কিন্তু সিস্টেমের একটু সময় লাগবে। ওইটুকু সময় ব্যবধানের মধ্যে ধরো তুমি 100 জুল শক্তি দিলা সিস্টেমকে, ওকে, এবং তুমি বললে এটাকে কাজে রূপান্তর করো। এটাকে কাজে রূপান্তর করতে সিস্টেমের 3 সেকেন্ড সময় লাগলো। এই 3 সেকেন্ড সময় জুড়ে সিস্টেমের টেম্পারেচার কি কনস্ট্যান্ট থাকবে? থাকবে না। কেন থাকবে না? দেখো, তুমি যে শক্তিটা সিস্টেমকে দিচ্ছ সেটা সিস্টেম প্রথমে নিজে গ্রহণ করতেছে তার নিজের শক্তি হিসাবে, তারপর সেটাকে সে কাজে রূপান্তর করতেছে। আমি ধরলাম শুরুতে সিস্টেমের টেম্পারেচার ছিল হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস। কত? 20 ডিগ্রি সেলসিয়াস। যখন সেই 100 জুল শক্তিকে পুরোটাকে কাজে রূপান্তর করতে পারবে তখন তার টেম্পারেচার আবার 20 ডিগ্রি সেলসিয়াস হবে। বাট মাঝখানের যে 3 সেকেন্ড, এই 3 সেকেন্ডে তো তার শক্তির পরিমাণ বাইরে যেতেছে, তার অভ্যন্তরীণ শক্তির পরিমাণ বাড়তেছে না। তুমি 100 জুল শক্তি দিলা, সে প্রথম সেকেন্ডে 40 জুলকে কাজে রূপান্তর করতে পারলো। বাকি 60 জুল কোথায়? বাকি 60 জুল তো তার অভ্যন্তরীণ শক্তি হিসাবে আছে। যখন অভ্যন্তরীণ শক্তির পরিমাণ বেড়ে যাচ্ছে, তার তাপমাত্রা বাড়বে না? তাপমাত্রা বাড়বে। সো দেখা যাবে 1 সেকেন্ড পর তার টেম্পারেচার একটু বাইরে গেছে, ধরো 23 ডিগ্রি সেলসিয়াস। দেন তারপরের সেকেন্ডে সে আরো 40 জুলকে কাজে রূপান্তর করছে, তার টেম্পারেচার আবার একটু কমছে, 22 ডিগ্রি সেলসিয়াস। তারপর দেখা গেল তারপরের সেকেন্ডে সে বাকি 20 জুলকে কাজে রূপান্তর করে দিছে, তার টেম্পারেচার আবার হয়ে গেছে 20 ডিগ্রি সেলসিয়াস। তার মানে 3 সেকেন্ড পর গিয়ে তার টেম্পারেচার আবার সেম হচ্ছে। এটা কি সমষ্ণ প্রক্রিয়া? না। সমষ্ণ প্রক্রিয়া মানে তো এটা না যে শুরুর টেম্পারেচার আর শেষের টেম্পারেচার সেম। সমষ্ণ প্রক্রিয়া মানে হচ্ছে পুরা প্রক্রিয়া চলাকালীন টেম্পারেচার সেম থাকা লাগবে। তার মানে তুমি যদি সিস্টেমকে একবারে শক্তি দিয়ে দাও, দিয়া বলো নাও তুমি এখন কাজ করো, প্রক্রিয়া চলাকালীন কিন্তু টেম্পারেচার কনস্ট্যান্ট থাকবে না। প্রক্রিয়ার শুরুতে টেম্পারেচার আর শেষে টেম্পারেচার সেম থাকবে, ঠিক আছে, বাট মাঝখানে বা প্রক্রিয়া চলাকালীন টেম্পারেচার কিন্তু কনস্ট্যান্ট থাকবে না। তার মানে এই প্রক্রিয়ায় আমি একবারে শক্তি দিয়ে দিলে হবে না। একবারে শক্তি দিয়ে দিলে প্রসেস চলাকালীন সিস্টেমের টেম্পারেচার কনস্ট্যান্ট থাকবে না। কি করতে হবে? একটু একটু করে শক্তি দিতে হবে। তার মানে কি? ধরো তুমি পুশ আপ দিচ্ছ, ঠিক আছে, তুমি বললা যে ভাইয়া আমি তো সেই পুশ আপ দিতে পারি। ওকে ভাই, আপনি আমার কিছু খাবার দেন, দেখেন আমি কি পরিমাণ পুশ আপ দিয়ে দেখাই। আমি তোমার জন্য 4টা চকলেট বার কিনে নিয়ে আসলাম। তোমাকে আমি প্রথমেই 4টা চকলেট বার দিয়ে দিলাম। তুমি সেই 4টা চকলেট বার খাইলা। খাইলে কি হবে? তোমার নিজের শক্তি বাড়বে। তারপর তুমি কাজ করবা, কাজ করে সেই শক্তিটা তুমি খরচ করবা। আচ্ছা, এখানে কি তোমার নিজের ভিতর থাকা শক্তির পরিমাণ বা অভ্যন্তরীণ শক্তির পরিমাণ কনস্ট্যান্ট ছিল? ছিল না। কেন ছিল না বলো তো? শুরুতেই যখন তুমি চকলেট বারগুলা খাইছো, তোমার ভিতরে থাকা অভ্যন্তরীণ শক্তি বাড়ছে, দেন তুমি সেগুলোকে খরচ করছো। তার মানে শুরুতেই তোমার অভ্যন্তরীণ শক্তি বাড়ছে, দেন গ্র্যাজুয়ালি সেটা কমে আগের পর্যায়ে আসছে। পুরা প্রসেস জুড়ে কিন্তু অভ্যন্তরীণ শক্তির মান কনস্ট্যান্ট ছিল না।
এটাকে যদি আমরা একটু অন্যভাবে করতাম, আমি তোমার বললাম তুমি পুশ আপ দেওয়া শুরু করো, তুমি একটা করে পুশ আপ দিবা, আমি তোমাকে একটু করে চকলেট দিব। তো তুমি কি করলা, তুমি একটা পুশ আপ দিলা, আমি তোমাকে একটু চকলেট খাওয়াইলাম, ওইটুক খেয়ে তুমি আর একটা পুশ আপ দিলা, যতটুকু শক্তি ওইটুকু চকলেট খেয়ে পাইছিলা, ওই এক পুশ আপেই সেটা নষ্ট হয়ে গেল। বুঝছো, তুমি একটা পুশ আপ দিচ্ছ, তার জন্য ধরো 2 জুল শক্তি খরচ হচ্ছে। কত জুল? 2 জুল। মানে আমি যদি তোমার প্রথমেই 100 জুল দিয়ে দেই, তোমার একটা পুশ আপে 2 জুল খরচ হবে, বাট 98 জুল তো তোমার ভিতরে থেকে যাবে। তারপর 2টা পুশ আপে তোমার 4 জুল খরচ হবে, 96 জুল তো তোমার ভিতরে থেকে যাবে। তবে তোমার অভ্যন্তরীণ শক্তির পরিমাণ কিন্তু কনস্ট্যান্ট থাকতেছে না। প্রথমেই তোমাকে 100 জুল দিয়ে দিলে অভ্যন্তরীণ শক্তি অনেক বাইরে যাচ্ছে, দেন গ্র্যাজুয়ালি কমতেছে, একটা সময় গিয়ে তোমার অভ্যন্তরীণ শক্তি আবার আগেরটা হচ্ছে। আমার টার্গেট হচ্ছে পুরো প্রক্রিয়া জুড়ে অভ্যন্তরীণ শক্তির পরিমাণ কনস্ট্যান্ট রাখা। তাহলে আমি কি করব, ধরো তোমার শুরুতে অভ্যন্তরীণ শক্তি ছিল হচ্ছে 50 জুল, ঠিক আছে? তুমি একটা পুশ আপ দিলে তোমার 2 জুল পরিমাণ শক্তি খরচ হয়। আমি তোমাকে বললাম একটা পুশ আপ দাও, যখনই তুমি একটা পুশ আপ দিলা, তোমার 2 জুল পরিমাণ শক্তি কমতে গেল বা কমা শুরু করলো, আমি সাথে সাথে তোমার অল্প একটু চকলেট খাওয়াই দিলাম, তোমার এই 2 জুল শক্তি ওই চকলেট থেকে পেয়ে গেল। ঠিক আছে, অল্প একটু চকলেট খাইলা, চকলেট থেকে 2 জুল শক্তি পাইলা, পুশ আপ দিয়ে সেটাকে খরচ করে ফেললা, তোমার অভ্যন্তরীণ শক্তি এখনো 50 জুল। দেন তুমি আরেকটা পুশ আপ দিলা, আরেকটা পুশ আপ, 2 জুল শক্তি খরচ হইতে গেল, আমি তোমাকে আরেকটু চকলেট খাওয়াই দিলাম, এই যে নাও 2 জুল। তুমি সেই চকলেটটা খাইতে খাইতে পুশ আপটা দিলা, চকলেট থেকে 2 জুল শক্তি পাইলা, সেটাকে 2 জুল খরচ করে দিলা পুশ আপের মাধ্যমে, তোমার অভ্যন্তরীণ শক্তি 50 জুলই রয়ে গেল। দেন তুমি আবার একটা পুশ আপ দিতে গেলা, যখন তুমি পুশ আপ দিতে গেলা, তোমার 2 জুল শক্তি আবার খরচ হইতে গেল। আমি বললাম এই নাও চকলেট খাও, 2 জুল শক্তি পেয়ে যাবা। তুমি পুশ আপ দিতে দিতে চকলেটটা খাইলা, 2 জুল শক্তি পাইলা, সেটাকে পুশ আপ দিয়ে খরচ করে ফেললা, তোমার অভ্যন্তরীণ শক্তি 50 জুলই রয়ে গেল। তাহলে আমি যদি তোমার প্রথমেই 100 জুল শক্তি দিয়ে দিতাম, তোমার অভ্যন্তরীণ শক্তি কি 50 জুলে কনস্ট্যান্ট থাকতো? না, তোমার অভ্যন্তরীণ শক্তি প্রথমেই 150 জুল হয়ে যেত, দেন সেটাকে তুমি গ্র্যাজুয়ালি খরচ করতা। বাট আমি কি করছি, তোমার অভ্যন্তরীণ শক্তিকে কনস্ট্যান্ট রাখার জন্য সব শক্তি তোমাকে একবারে দেই নাই, তুমি একটা করে পুশ আপ দিছো, যখনই 2 জুল শক্তি খরচ হইতে গেছে, আমি তোমাকে একটু করে 2 জুল শক্তি দিয়ে দিছি, একটু করে চকলেট দেওয়ার মাধ্যমে। আবার পুশ আপ দিতে গেছো, আবার একটু চকলেট দিছি, 2 জুল শক্তি পেয়ে গেছো ওই পুশ আপের জন্য। দেন আবার পুশ আপ দিতে গেছো, 2 জুল শক্তি খরচ হইতে গেছে, আমি তোমাকে অল্প একটু চকলেট দিছি, তুমি 2 জুল শক্তি পেয়ে গেছো ওই চকলেট থেকে। আলটিমেটলি তোমার অভ্যন্তরীণ শক্তির পরিমাণ সব সময় কনস্ট্যান্ট থেকে গেছে। এখন এইটা প্র্যাকটিক্যালি মেইনটেইন করা খুব টাফ, এর জন্যই সমষ্ণ প্রক্রিয়া প্র্যাকটিক্যালি হয় না। ঠিক আছে, প্র্যাকটিক্যালি করতে গেলে দেখা যাবে অভ্যন্তরীণ শক্তি একটু হলেও তো চেঞ্জ হবেই, তাই না? একদম পারফেক্ট হওয়া তো সম্ভব না, এর জন্য এটা প্র্যাকটিক্যালি হয় না। বাট আইডিয়ালি যদি চিন্তা করো, এভাবে যদি তুমি একটা সিস্টেমকে শক্তি দিতে পারো, পুরা শক্তি একবারে না দিয়ে তুমি অল্প একটু শক্তি দিয়ে। হ্যালো হ্যালো গাইস, দেখছো তোমাদেরকে আমি যে বলি না, জীবন আসলে একটা বেদনা, তার প্রমাণ পাইছো, জীবন যে একটা বেদনা। আমি আজকে ক্লাসের শুরুতে ল্যাপটপটাকে চার্জে দিতেই ভুলে গেছিলাম, চার্জে না দিয়ে আমি ক্লাসের মধ্যে চলে আসছি, আমার ল্যাপটপের চার্জ তো শেষ হয়ে গেছে একটু আগে, সেই জন্য হচ্ছে ক্লাসটা কেটে গেছে, এখন আবার চার্জ দিয়ে ক্লাসে আসলাম। কি একটা বেদনা ভাই, আমার সাথে এগুলো কেন হয়? যাই হোক গাইস, দেখো তো তোমরা কোন পর্যন্ত শুনছো, চলো আমাকে একটু জানাই দাও তোমরা কোন পর্যন্ত শুনছো। আমার মনে হয় তোমরা এই পার্ট হচ্ছে পুরোটাই শুনতে পাইছো। স্টিল আমি চাইলে তোমাদের জন্য আরেকটা বার হচ্ছে সামারাইজ করে দিতে পারি এখানে হচ্ছেটা কি। তার আগে হচ্ছে তোমরা একটু ক্লাসে আসো, আসার পর হচ্ছে আমাকে শুনি সব কিছু ঠিকঠাক আছে কিনা এবং তোমরা কোন পর্যন্ত শুনতে পারছিলা। যদি এগুলো সব শুনে থাকো তাহলে হচ্ছে আমরা সামনে আগে যাবো। স্টিল আমি একটা বার সামারি করে দিব এখানে আসলে বলছিলামটা কি আমি। ওকে, দেখেন কি অবস্থা আপনাদের, আপনারা কি আসছেন আবার? আয় হায়, বাচ্চাগুলো গেল কই? সেটা জিনিসটা তো ইয়া গেছিল, কি বলে, চার্জ শেষ হয়ে গেছিল। তোমরা কেন শেষ হয়ে গেল? তোমাদেরও কি চার্জ শেষ নাকি? চার্জ আমার শেষ হইতে পারে, ল্যাপটপের শেষ হইতে পারে, তোমাদের চার্জ শেষ হইলে হবে বলো? তোমাদের চার্জ শেষ হওয়া যাবে না, এখনো অনেক পথ হাঁটা বাকি, অনেক পড়াশোনা এখন আমাদের বাকি। লক্ষ্য কি বলো? লক্ষ্য হচ্ছে বুয়েট, ঢাকা ইউনিভার্সিটি মেডিকেল সব কিছু ক্র্যাক করে ফেলা। অনেক পড়ালেখা করা লাগবে, ঠিক আছে? পড়ালেখা না করলে হবে না। সাউন্ড একবার চেক করি। হ্যাঁ, আই গেস সাউন্ড ঠিকঠাক আছে। তাহলে চলেন আমরা শুরু করে দিচ্ছি আরেকটা বার। যে পার্টটা হচ্ছে আমি বলতেছিলাম যে সমষ্ণ প্রক্রিয়া অবশ্যই খুবই ধীরে ধীরে সংঘটিত হওয়া লাগবে, কারণ এই প্রক্রিয়ায় আমরা এটা ইনশিওর করার ট্রাই করব কোনোভাবেই যেন সিস্টেমের অভ্যন্তরীণ শক্তিতে কোনো পরিবর্তন না আসে। সো আমি যদি সিস্টেমকে একবারে শক্তি দিয়ে দেই পুরাটা, সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন হবেই হবে, এটা তুমি ঠেকাইতে পারবে না। তার জন্য যেটা করতে হবে, সিস্টেমকে ধীরে ধীরে শক্তি দিতে হবে, সব শক্তি একবারে দেওয়া যাবে না। সিস্টেম অল্প একটু প্রসারিত হবে, তার জন্য সিস্টেমের হালকা একটু কাজ করা লাগবে। ধরো সিস্টেমের 1 জুল পরিমাণ কাজ করা লাগতেছে, সিস্টেম হালকা একটু প্রসারিত হইলো, তার জন্য সিস্টেমের 1 জুল কাজ করা লাগলো, আমরা কি করব? সাথে সাথে 1 জুল শক্তি দিয়ে দিব। সেই শক্তি ব্যবহার করে সিস্টেম কাজ করবে, আলটিমেটলি সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি আর চেঞ্জ হবে না। ধরো শুরুতে সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি হচ্ছে 50 জুল,
কত 50 জুল। সিস্টেম এখন 1 জুল কাজ করতে গেল, ঠিক আছে। এখন সেই 1 জুল কাজ সে যদি তার অভ্যন্তরীণ শক্তি ব্যবহার করে করতে যায়, তার অভ্যন্তরীণ শক্তি 50 থেকে 49 জুল হয়ে যাবে। যখনই সে 1 জুল কাজ করতে যাবে আমরা কি করব, বাইরে থেকে 1 জুল শক্তি দিয়ে দিব, ঠিক আছে। আবার সে 1 জুল কাজ করতে যাবে, আমরা সাথে সাথে আবার 1 জুল শক্তি দিয়ে দিব। তাহলে আলটিমেটলি যেটা হবে, সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি সেই 50 জুলেই থেকে যাবে, সেটা আর চেঞ্জ হবে না। আর ধরো সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি শুরুতে 50 জুল, তুমি কি করলা, সিস্টেমকে একবারে 100 জুল শক্তি দিয়ে দিলা, তাহলে তো সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি লাভ দিয়ে 150 জুল হয়ে যাবে, অভ্যন্তরীণ শক্তি চেঞ্জ হয়ে যাবে। কাজ করতে তো একটু সময় লাগবে, ওই সময় জুড়ে দেখা যাবে অভ্যন্তরীণ শক্তিটা 150 থেকে ধীরে ধীরে কমে আবার 50 হচ্ছে, তার মানে সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি চেঞ্জ হচ্ছে। এর জন্য সমষ্ণ প্রক্রিয়া কখনোই দ্রুত সংঘটিত হওয়া যাবে না। দ্রুত সংঘটিত হইতে গেলেই কিন্তু অভ্যন্তরীণ শক্তিতে পরিবর্তন চলে আসবে। সো আই গেস আমাদের কাছে কনসেপ্টটা মোটামুটি ক্লিয়ার। ঠিক এই কারণেই সমষ্ণ প্রক্রিয়া খুবই ধীরে ধীরে সংঘটিত হওয়া লাগে। যদি অনেক দ্রুত সংঘটিত হয় তাহলে কিন্তু সেটা সমষ্ণ প্রক্রিয়া হবে না। বাস্তব জীবনে কি সমষ্ণ প্রক্রিয়া ঘটা সম্ভব? না, বাস্তব জীবনে কখনোই সমষ্ণ প্রক্রিয়া ঘটা সম্ভব না। এটা একটা সম্পূর্ণ আইডিয়াল প্রসেস, প্র্যাকটিক্যাল লাইফে এটা তুমি ঘটাইতে পারবা না। বুঝছো? ক্লিয়ার? সমষ্ণ প্রক্রিয়ার পুরো ব্যাপার আমাদের ক্লিয়ার হয়ে গেছে। তাহলে আমার যদি পরীক্ষায় কখনো লেখা থাকে, দেখো কি কি লেখা থাকলে আমরা বুঝবো সমষ্ণ প্রক্রিয়ার কথা বলা হয়েছে। যদি লেখা থাকে আমরা একটা প্রক্রিয়া চালাইছি, যেই প্রক্রিয়ায় টেম্পারেচার কনস্ট্যান্ট, আমাদের বোঝা লাগবে এখানে সমষ্ণ প্রক্রিয়ার কথা বলা হয়েছে। বা ধরো তোমাকে বললো আমরা এমন একটা প্রক্রিয়া চালাইছি যেই প্রক্রিয়ায় সিস্টেমের প্রেশার এবং ভলিউমের গুণফল কনস্ট্যান্ট, তাহলেও আমাদের বোঝা লাগবে এখানে সমষ্ণ প্রক্রিয়ার কথা বলা হয়েছে। বা ধরো বললো আমরা এমন একটা প্রক্রিয়া চালাইছি যেই প্রক্রিয়া খুবই ধীরে ধীরে সংঘটিত হচ্ছে, কি খুবই ধীরে ধীরে বা স্লোলি সংঘটিত হচ্ছে, তখনও আমাদের বোঝা লাগবে এখানে সমষ্ণ প্রক্রিয়ার কথা বলা হয়েছে। সো এগুলো যদি বলে দেয় আমরা কি বুঝবো এখানে কিসের কথা বলা হয়েছে? সমষ্ণ প্রক্রিয়া বা আইজোথার্মাল প্রসেস, ঠিক আছে, সমষ্ণ প্রক্রিয়া। সো কোয়েশ্চেনে এই লেখাগুলো থাকলে আমরা বুঝে নিব আমাদেরকে সমষ্ণ প্রক্রিয়ার কথা বলা হয়েছে। ওকে, ক্লিয়ার? তাহলে আশা করি সমষ্ণ প্রক্রিয়া নিয়ে আপাতত আর কারো কনফিউশন নাই। ওকে, এবার আমরা একটু দেখবো সমষ্ণ প্রক্রিয়া কৃত কাজ কিভাবে বের করা হয়। আসো সমষ্ণ রেখা, আচ্ছা সমষ্ণ রেখাটা তোমাদের আরেকবার একটু বিস্তারিত আলোচনা করি, এটা আমাদের হালকা একটু লাগবে, সামনে লাগবে। সমষ্ণ রেখা মানে কি? সমষ্ণ রেখা মানে হচ্ছে সমষ্ণ প্রক্রিয়ার পি বনাম ভি এর গ্রাফ। এটা আমরা অলরেডি দেখছি, বাট এখান থেকে আমাদের অন্য একটা ইনফরমেশন বের করা লাগবে। দেখো এই বরাবর আমরা বসাবো প্রেশার, এই বরাবর বসাবো হচ্ছে আমরা ভলিউম। সমষ্ণ রেখা মানে হচ্ছে সমষ্ণ প্রক্রিয়ার পি ভার্সেস ভি এর গ্রাফ। সমষ্ণ প্রক্রিয়ায় পি এবং ভি এর গুণফল কি হয়? কনস্ট্যান্ট হয়, এতটুকু তো আমরা জানি। পি বনাম ভি এর গুণফল, সরি পি এবং ভি এর গুণফল কি হয়? কনস্ট্যান্ট হয়। এখন পি কে তুমি কোন অক্ষে বসাইছো? ওই আগের মতোই, পি কে বসাইছো হচ্ছে ওয়াই অক্ষে, ভি কে বসাইছো হচ্ছে এক্স অক্ষে। দ্যাট মিনস এক্স ওয়াই ইজ ইকুয়ালস টু কনস্ট্যান্ট। গ্রাফ কি হবে? গ্রাফ হবে হচ্ছে রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। অলরেডি তুমি লিখে থাকলে আর লেখার দরকার নেই, ঠিক আছে? ওকে, তাহলে এবার গ্রাফটা আঁকো। ঠিক আছে ভাইয়া, গ্রাফ আমি এঁকে ফেলছি এরকম। ওকে, কিরকম? এরকম। এখন তোমাকে যেটা প্রশ্ন করা হবে সেটা হচ্ছে এই গ্রাফের ঢাল নির্ণয় করো, সমষ্ণ রেখার ঢাল নির্ণয় করো। এইটা হচ্ছে পরীক্ষায় আসতে পারে। এখন সমষ্ণ রেখার ঢাল কেমনে নির্ণয় করব? যদি এটা একটা সরল রেখা হইতো তাইলে ঢাল বের করা খুব সহজ হইতো, বাট এটা তো একটা সরল রেখা না, এটা কি একটা বক্ররেখা। বক্ররেখার ঢাল কেমনে নির্ণয় করে? যারা জানেন না, এই তোমরা কি বক্ররেখার ঢাল নির্ণয় পারো? বলো বক্ররেখার ঢাল কিভাবে বের করে? বক্ররেখার ঢাল, ওকে, প্রথম কথা হচ্ছে সরল রেখায় যেমন ঢালের মান কনস্ট্যান্ট হয়, প্রত্যেকটা পয়েন্টে ঢাল সেম। ধরো আমি তোমাকে একটা সরল রেখা দিলাম, এটার এই পয়েন্টেও ঢাল যা, এই পয়েন্টেও ঢাল তাই, এই পয়েন্টেও তাই, এই পয়েন্টে, প্রত্যেকটা পয়েন্টে ঢাল সেম হয়। বাট বক্ররেখায় কিন্তু প্রত্যেকটা পয়েন্টে ঢাল সেম হয় না, এক একটা পয়েন্টে স্লোপের মান বা ঢালের মান হয় এক এক রকম। ওকে, এবং সেটা কিভাবে বের করা হয়? লেটস সাপোজ আপনাকে দেওয়া হইলো একটা ওয়াই এবং এক্স এর ফাংশন, এই হচ্ছে ওয়াই, এই হচ্ছে এক্স, আপনাকে বলা হইলো গ্রাফ হচ্ছে এরকম, এরকম হচ্ছে গ্রাফ দিয়ে তোমাকে বললো এই সরল রেখার বা এই বক্ররেখার, সরল রেখার না সরি, এই বক্ররেখার ঢাল কত? যে কোনো বিন্দুতে এই বক্ররেখার ঢাল হবে dy বাই dx। ওকে, আশা করি এতটুকু তোমরা ডিফারেন্সিয়েশন থেকে শিখে ফেলছো, না শিখে থাকলে জেনে রাখো, ঠিক আছে? যদি একটা বক্ররেখা তোমাকে দেওয়া থাকে, সেটা হচ্ছে y বনাম x এর গ্রাফ তোমাকে দিয়ে দিছে, তাহলে যে কোনো বিন্দুতে বক্ররেখার ঢাল কি হবে? dy বাই dx। এটা হচ্ছে যে কোনো বিন্দুতে বক্ররেখার ঢাল। ওকে, যে কোনো বিন্দুতে বক্ররেখার ঢাল, ঠিক আছে? এবং এক এক পয়েন্টে কিন্তু এই dy বাই dx এর মান এক এক রকম হবে,
এক একটা পয়েন্টে ডিওয়াই বাই ডিএক্স এর মান কি হবে এক এক রকম হবে। যেমন আমি যদি এই পয়েন্টে চিন্তা করি, কোন পয়েন্টে, এই পয়েন্টে নির্ণয় করার সিস্টেমটা হচ্ছে তোমাকে যদি এই পয়েন্টে ঢাল বের করতে বলে তুমি যেটা করবা এই পয়েন্টে একটা স্পর্শক আঁকবা, ঠিক আছে? ধরো তোমার বললো এই বক্ররেখাটার এই পয়েন্টে ঢাল কত, কি করবা এই পয়েন্টে একটা স্পর্শক আঁকবা, আঁকছো। এই যে স্পর্শকটা এইটা ধনাত্মক এক্স অক্ষের সাথে যে কোণটা উৎপন্ন করছে, ধরো এটা এ পয়েন্ট, ধনাত্মক এক্স অক্ষের সাথে যে কোণটা উৎপন্ন করছে সেটা ট্যানজেন্টই হচ্ছে এই পয়েন্টের ঢাল, ঠিক আছে? এবং সেটা আমরা বের করতে পারবো হচ্ছে এই ডিওয়াই বাই ডিএক্স থেকে। সিমিলারলি তোমাকে বলা হইলো এই বি পয়েন্টের ঢাল কত, কোন পয়েন্টের, ধরো লেটস সাপোজ এই যে এইটাই যে এই পয়েন্টের বি পয়েন্টের, তাহলে আমরা কি করব এই বি পয়েন্টে একটা স্পর্শক আঁকবো। চলো বি পয়েন্টে যদি একটা স্পর্শক আঁকা হয়, এই স্পর্শকটা ধনাত্মক এক্স অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করবে থিটা বি, সেটার যে ট্যানজেন্ট সেটাকে আমরা বলবো হচ্ছে বি পয়েন্টের ঢাল, বক্ররেখার বি পয়েন্টের ঢাল, এবং সেটাও আমরা বের করে ফেলতে পারবো ডিওয়াই বাই ডিএক্স থেকে, ওই পয়েন্টে ডিওয়াই বাই ডিএক্স এর মান থেকে। সো বক্ররেখার এক একটা পয়েন্টে ঢালের মান হয় হচ্ছে এক এক রকম। সরল রেখায় যেমন প্রত্যেকটা পয়েন্টে ঢাল কনস্ট্যান্ট, বাট বক্ররেখা এটা হয় না, এক একটা পয়েন্টে ঢাল কি হয় এক রকম হয়, ডিফারেন্ট ডিফারেন্ট হয়। তাহলে এখানে আমাদের যে গ্রাফটা বা সমষ্ণ যে রেখাটা সেটা কি সরল রেখা না বক্ররেখা, তার মানে এটারও এক এক পয়েন্টে ঢাল কি হবে এক এক রকম হবে। লেটস সাপোজ আমরা তিনটা পয়েন্ট নিলাম, ধরো এটা হচ্ছে এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট এবং এটা হচ্ছে সি পয়েন্ট। ধরো এ পয়েন্টের প্রেসার হচ্ছে পি নট না, ধরো আগের মতো 8 পি নট, এবং এ পয়েন্টের ভলিউম হচ্ছে ভি নট। পি পয়েন্টের প্রেসার ধরো কত 4 পি নট এবং ভলিউম হচ্ছে 2 ভি নট, এবং সি পয়েন্টের প্রেসার ধরো কত পি নট এবং ভলিউম হচ্ছে 8 ভি নট। ওকে, তোমাকে বললো এই যে সমষ্ণ রেখা তার ঢাল নির্ণয় করো এবং এই তিনটা বিন্দুতে ঢালের মান কি সেম হবে নাকি ডিফারেন্ট হবে সেটা বের করে দেখাও। তাহলে বলো ঢাল কেমনে বের করবা? যেহেতু বক্ররেখার ঢাল কি হবে ডি ওয়াই বাই ডিএক্স। এখানে ওয়াই অক্ষে কি আছে, ওয়াই অক্ষে কি ওয়াই আছে নাকি না, তো এখানে যেহেতু ওয়াই ছিল ওয়াই অক্ষ বরাবর, সেখানে আছে হচ্ছে পি, দেখো এখানে ওয়াই অক্ষে কি আছে পি, এক্স অক্ষে কি আছে ভি। তাহলে বক্ররেখার ঢাল হচ্ছে ডি, তার পাশে ওয়াই অক্ষ বরাবর যে ফাংশনটা বা ভ্যারিয়েবলটা আছে সে, নিচে ডি এক্স অক্ষ বরাবর যে ভ্যারিয়েবলটা আছে সে। এখানে ওয়াই অক্ষ বরাবর ভ্যারিয়েবল ছিল ওয়াই, এর জন্য উপরে হচ্ছে ডি ওয়াই, এক্স অক্ষ বরাবর ভ্যারিয়েবল ছিল এক্স, এর জন্য নিচে হচ্ছে ডিএক্স। বাট এখানে ওয়াই অক্ষ বরাবর ভ্যারিয়েবল কে পি, এক্স অক্ষ বরাবর ভ্যারিয়েবল কে ভি। তাহলে বলো যে কোনো পয়েন্টে এই গ্রাফের ঢাল কত হবে ডিপি বাই ডিভি, এটাই হচ্ছে এই গ্রাফের জন্য ডিওয়াই বাই ডিএক্স। ওকে, তো তোমাকে যদি সমষ্ণ রেখার ঢাল বের করতে বলা হয় তোমার যেটা করতে হবে ডিপি বাই ডিভির মান বের করতে হবে, এটাই আমাদের সমষ্ণ রেখার ঢাল বা যে কোনো রেখার ঢাল, সেটা তোমার রুদ্ধতাপীয় রেখা হোক তার জন্য তোমার ডিপি বাই ডিভির মান বের করতে হবে, পি বনাম ভি এর গ্রাফ দেওয়া থাকলে, সমায়তন রেখা হোক বা হচ্ছে সমচাপীয় রেখা হোক, প্রত্যেক ক্ষেত্রে তোমার ডিপি বাই ডিভির মান বের করতে হবে, এটাই হচ্ছে সমষ্ণ রেখার ঢাল। ওকে, রেখার ঢাল বুঝেছ, একদম সহজ। ওকে, এখন এই ডিপি বাই ডিভির মান কেমনে বের করব, একটু বুদ্ধি খাটাই। কিভাবে বুদ্ধি খাটাও ভাইয়া? বুদ্ধিই তো নাই আমার, আসো খাটাই। আমরা কি জানি সমষ্ণ প্রক্রিয়ায় পি এবং ভি এর গুণফল হয় হচ্ছে কনস্ট্যান্ট। ওকে, আচ্ছা এখানে ভ্যারিয়েবল কয়টা? দুইটা ভ্যারিয়েবল, প্রেশারও ভ্যারিয়েবল ভলিউমও ভ্যারিয়েবল। হ্যাঁ, প্রেশার ভলিউম দুইটাই ভ্যারিয়েবল। হ্যাঁ, সমষ্ণ প্রক্রিয়ায় টেম্পারেচার কনস্ট্যান্ট থাকে, প্রেশার আর ভলিউম তো দুইটাই চেঞ্জ হয়। তুমি যদি ভলিউম চেঞ্জ করো প্রেশার চেঞ্জ হবে, ভলিউম বাড়াইলে প্রেশার কমবে, ভলিউম কমাইলে প্রেশার বাড়বে, তার মানে দুইটাই ভ্যারিয়েবল, ডান পাশে আছে কনস্ট্যান্ট। এখন আমরা যেটা করব দুই পাশে ডিফারেন্সিয়েশন করব। বাম পাশে আছে হচ্ছে দুইটা ভ্যারিয়েবল পি এবং ভি। যদি বাম পাশে আমরা ভি এর সাপেক্ষে ডিফারেন্স বা নর্মাল ডিফারেন্সিয়েশন করি, পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করি, আমার কি করা লাগবে? যেহেতু দুইটা ভ্যারিয়েবল গুণ আকারে আছে, ইউভি মেথড অ্যাপ্লাই করা লাগবে। তোমাকে আমি বললাম ইউ এবং ভি এই দুইজনের ডিফারেন্সিয়েশন করো, বলো কেমনে করবা? ইউভি মেথডে করবা। কিভাবে? ইউকে বাইরে রেখে একবার ভিকে ডিফারেন্সিয়েট করবা আর একবার ভিকে বাইরে রেখে ইউকে ডিফারেন্সিয়েট করবা, পড়ছি না ডিফারেন্সিয়েশনের মধ্যে, সেটাই আমরা করবো এখানে। পি এবং ভি দুইজনে কি ভ্যারিয়েবল, যদি এটাকে আমরা ডিফারেন্সিয়েট করি একবার পি কে বাইরে রেখে ভি কে ডিফারেন্সিয়েট করব আর একবার ভি কে বাইরে রেখে পি কে ডিফারেন্সিয়েট করব। আর কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন কত? কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন সবসময় 0। ওকে, এবার আমার লাগবে হচ্ছে ডিপি বাই ডিভি। তাহলে এই পার্টটাকে বামে রাখি, এই পার্টটাকে ডানে নিয়ে যাই। তাহলে খেয়াল করে দেখেন আসতেছে হচ্ছে ভি ডিপি ইজ ইকুয়ালস টু মাইনাস পি ডিভি। ডিভিটাকে এই পাশে নিয়ে আসো, ভিকে ওই পাশে নিয়ে যাও, তাহলে ডিপি বাই ডিভি ইজ ইকুয়ালস টু মাইনাস পি বাই ভি। এটাই হচ্ছে সমষ্ণ রেখার ঢাল। ঠিক আছে, এটাই কি? এটাই হচ্ছে সমষ্ণ রেখার ঢাল।
এবং খেয়াল করে দেখো সমষ্ণ রেখার ঢাল সবসময় নেগেটিভ আসবে। ঢাল মানে কি? এক্স এর সাপেক্ষে ওয়াই এর পরিবর্তনের হার। যদি এক্স এর মান বাড়াইলে ওয়াই এর মান বাড়ে তখন ঢাল পজিটিভ, আর যদি এক্স এর মান বাড়াইলে ওয়াই এর মান কমে তখন ঢাল নেগেটিভ। আমরা যখন সমষ্ণ প্রক্রিয়ায় ভলিউম বাড়াইতেছি, প্রেশার কি বাড়তেছে না কমতেছে? কমতেছে। তাহলে এক্স যখন বাড়াচ্ছি ওয়াই তখন কমতেছে, ঢাল কি আসবে? নেগেটিভই তো আসবে ভাই। অথবা তুমি যেই পয়েন্টে ঢাল বের করতে চাও সেই পয়েন্টে একটা স্পর্শক আঁকো, দেখো হচ্ছে ধনাত্মক এক্স অক্ষের সাথে একটা স্থূলকোণ উৎপন্ন করছে। ট্যানের ভিতরে যদি 90 ডিগ্রির চেয়ে বড় কোণ বসাও, সেকেন্ড কোয়াড্রেন্টে ট্যান কি? নেগেটিভ, সো ঢাল অবশ্যই নেগেটিভ আসবে। ওকে গুড। তাহলে দেখো ঢালের কিন্তু কোনো নির্দিষ্ট মান আসে নাই, ঢাল আসছে পি এবং ভি এর একটা ফাংশন আকারে। এটাই আসার কথা ছিল। একটা বক্ররেখার ঢালের কোনো নির্দিষ্ট মান নাই, বক্ররেখার ঢাল বিভিন্ন বিন্দুতে বিভিন্ন রকম হয়। যেমন তোমাকে যদি বলা হয় এ পয়েন্টে এই সমষ্ণ রেখার ঢাল কত, এ পয়েন্টে এই সমষ্ণ রেখার ঢাল ডিপি ডিভি এট এ কত হবে বলো? মাইনাস পি বাই ভি। এ পয়েন্টে প্রেশার কত? 8p0, 8p0। এ পয়েন্টে ভলিউম কত? v0। এটা হচ্ছে এ পয়েন্টে এই রেখার ঢাল। তোমাকে যদি বলা হয় বি পয়েন্টের ঢাল কত? ডিপি বাই ডিভি এট বি। বলো বি পয়েন্টে প্রেশার কত? 4p0। বি পয়েন্টে ভলিউম কত? 2v0। তাহলে 4p0 বাই 2v0 মানে হচ্ছে মাইনাস 2p0 বাই v0। ওকে। যদি বলা হয় সি পয়েন্টে ঢাল কত, তাহলে ডিপি বাই ডিভি এট সি ইজ ইকুয়ালস টু মাইনাস উপরে সি পয়েন্টে প্রেশার কত? p0, সি পয়েন্টে ভলিউম কত? 8v0। বুঝেছ? এক একটা পয়েন্টে ঢাল কি হবে? এক এক রকম হবে। এভাবে হচ্ছে আমরা সমষ্ণ রেখার ঢাল বের করতে পারি। এই ফর্মুলা মাথায় রাখা লাগবে, সমষ্ণ রেখার ঢাল কিভাবে বের করা হয়। ক্লিয়ার? আশা করি কোনো কনফিউশন নাই, বুঝে যাওয়া উচিত। সো যাদের বক্ররেখার ঢালের কনসেপ্ট ক্লিয়ার আছে তারা তো আসলে একবারেই ধরে ফেলতে পারবা। যাদের এখনো বক্ররেখার ঢাল সম্পর্কে আইডিয়া নাই, বা তোমরা যারা এখনো ডিফারেন্সিয়েশনটা ভালো মতো পড়ো নাই, স্পেশালি মোস্ট প্রবাবলি হচ্ছে 9.7 বা 9.8 মনে হয়, 9.7 বা 9.9 মনে হয়, 9.9 মনে হয় এটা নিয়ে বিস্তারিত আলোচনা আছে। সো এটা যারা পড়ো নাই তাদের হয়তো বই চ্যাপ্টারটা একটু পড়া লাগবে, পড়লে হচ্ছে আরেকটু বেটার আইডিয়া আসবে। বাট যতটুকু লাগবে ততটুকু আমি বলেই দিছি, এতটুকু জানলেও হবে। বাট ডিফারেন্সিয়েশনটা পড়া থাকলে তখন তোমার আন্ডারস্ট্যান্ডিংটা হবে আরেকটু বেটার। ক্লিয়ার গাইস? কোনো কনফিউশন নাই? শিওর? গুড। আচ্ছা আমরা একটু সামনে আগাচ্ছি, আমাদের সমষ্ণ রেখা নিয়ে পড়া শেষ। এবার হচ্ছে সমষ্ণ প্রক্রিয়ায় কৃত কাজ। ভাই সমষ্ণ প্রক্রিয়ায় কৃত কাজ আবার কেমনে বের করে? দেখো আমরা কৃত কাজের ফর্মুলা কি শিখছি? ক্ষুদ্র কৃত কাজ DW ইজ ইকুয়ালস টু PdV। কি? ক্ষুদ্রকৃত কাজ DW ইজ ইকুয়ালস টু PdV। এবার ধরো সমষ্ণ প্রক্রিয়া আমরা একটা সিস্টেমকে প্রসারিত করলাম, লেটস সাপোজ এটা হচ্ছে আমাদের সিস্টেম। হ্যাঁ, সিস্টেম আঁকতে গেলেই জীবনটা বেদনা হয়ে যায়। যাই হোক, ধরো এই, ওকে, এটাকে হালকা একটু ঘুরাই দাও, এরকম করে দাও, দিছো। এখানে হচ্ছে আরেকটা পার্ট আঁকো, সিস্টেমে রাখছো, এই বরাবর হচ্ছে পিস্টনটা এঁকে দাও, দিছো, গুড। এই বরাবর হচ্ছে পিস্টনের উপরের পার্টটা দিয়ে দাও, ঠিক আছে? ওকে। এবার ধরো সমষ্ণ প্রক্রিয়া আমরা সিস্টেমটাকে প্রসারিত করলাম। ধরো ইনিশিয়ালি শুরুতে লেখো শুরুতে, ওকে, শুরুতে সিস্টেমের ভলিউম ছিল V1, সিস্টেমের প্রেসার ছিল P1 এবং টেম্পারেচার ছিল হচ্ছে T। টেম্পারেচার কত? T। এখন আমরা সিস্টেমটাকে প্রসারিত করছি। কি করছি? সিস্টেমকে প্রসারিত করেছি। কোন প্রক্রিয়ায়? সিস্টেমকে প্রসারিত করেছি সমষ্ণ প্রক্রিয়ায়। সিস্টেমের প্রসারণ ঘটানো হয়েছে কোন প্রক্রিয়ায়? প্রসারণ ঘটানো হয়েছে সমষ্ণ প্রক্রিয়ায়। ওকে, সমষ্ণ প্রক্রিয়ায়। যদি সমষ্ণ প্রক্রিয়ায় সিস্টেমকে প্রসারিত করা হয় তারপরে কি পরিবর্তন আসবে? যখন তুমি প্রসারিত করতেছো সিস্টেমের ভলিউম বাড়বে, তার মানে সিস্টেমের ভলিউম তো আর সেম থাকবে না। তাহলে ফাইনালি গিয়ে কি হবে? ফাইনালি গিয়ে সিস্টেমের ভলিউম চেঞ্জ হবে, ভলিউম হয়ে যাবে হচ্ছে V2। আচ্ছা, সিস্টেমের প্রেশার কি সেম থাকবে? না, যখন তুমি প্রসারিত করতেছো ভলিউম বাড়তেছে সমষ্ণ প্রক্রিয়া, তাহলে প্রেশার কি হবে? কমে আসবে, প্রেশার হয়ে যাবে P2। টেম্পারেচার কি চেঞ্জ হবে? হ্যাঁ ভাইয়া, টেম্পারেচারও তো চেঞ্জ হবে। না, সমষ্ণ প্রক্রিয়া কি টেম্পারেচার চেঞ্জ হয়? না, তোমার টেম্পারেচার থাকবে হচ্ছে আগেরটাই, টেম্পারেচার T সেম, টেম্পারেচারে কোনো পরিবর্তন নেই। এখন ধরো এই যে সমষ্ণ প্রক্রিয়াটা আমরা চালাইছি, এটা চালাইছি হচ্ছে N মোল গ্যাসের উপরে। কতটুকু গ্যাসের উপরে? N মোল গ্যাস। আমার পাত্রের ভিতরে N মোল গ্যাস আছে, তার উপর হচ্ছে আমি সমষ্ণ প্রক্রিয়াটা চালাইছি এবং সমষ্ণ প্রক্রিয়া আমি সিস্টেমকে প্রসারিত করছি। এখন সিস্টেম যেহেতু প্রসারিত হইছে,
তার মানে কাজ তো এখানে হইছে, প্রশ্ন হচ্ছে সেই কৃত কাজের মান কত। সেই কৃত কাজের মান তুমি কি পি ডেল ভি দিয়ে বের করতে পারবা? পারবা না। পি ডেল ভি দিয়ে বের করতে পারতা যদি প্রেসার কনস্ট্যান্ট থাকতো, বাট প্রেসার তো কনস্ট্যান্ট না, প্রেসার তো চেঞ্জ হয়েছে। এখানে প্রেসার P1, এখানে প্রেসার কমে গেছে, P2 হয়ে গেছে প্রসারণের পরে। তাহলে কি করতে হবে? ইন্টিগ্রেশন করা লাগবে। তাহলে টোটাল কৃত কাজ কেমনে বের করব? টোটাল কৃত কাজ ডেল ডাব্লিউ হবে ইন্টিগ্রেশন অফ ডি ডাব্লিউ বা ইন্টিগ্রেশন অফ পি ডিভি। ইন্টিগ্রেশন কার সাপেক্ষে? ভি এর সাপেক্ষে। তাহলে লিমিট হবে V1 থেকে V2। V1 হচ্ছে ইনিশিয়াল ভলিউম বা শুরুর আয়তন, আর V2 হচ্ছে ফাইনাল ভলিউম বা শেষ আয়তন। ওকে, এবার দেখো ইন্টিগ্রেশন তো ভি এর সাপেক্ষে, বাট এখানে কি পি আছে? নাই। আচ্ছা, পি কি কনস্ট্যান্ট? না। তাহলে তো তুমি পি কে ইন্টিগ্রেশনের বাইরে আনতে পারতেছো না, আবার পি কে তুমি ইন্টিগ্রেটও করতে পারতেছো না। ধরো আমি তোমাকে বললাম ইন্টিগ্রেশন অফ জেড ডিএক্স, জেড হচ্ছে একটা ভ্যারিয়েবল, ইন্টিগ্রেট করো তো। করতে পারবা? করতে তো পারবা না। সো এখানে যার সাপেক্ষে ইন্টিগ্রেশন তাকে রাখা লাগবে, অথবা একটা কনস্ট্যান্ট যদি থাকে তাকে বাইরে নিয়ে এসে দেন ইন্টিগ্রেশন করা লাগবে। পি হচ্ছে একটা ভ্যারিয়েবল যার মান চেঞ্জ হচ্ছে, তাকে আমরা ইন্টিগ্রেটও করতে পারতেছি না, তাকে আমরা বাইরে আনতে পারতেছি না। বাইরে আনতে পারতেছি না কেন? কারণ ও একটা ভ্যারিয়েবল। ইন্টিগ্রেট করতে পারতেছি না কেন? কারণ ইন্টিগ্রেশন তো ভি এর সাপেক্ষে, তুমি পি কে কেমনি ইন্টিগ্রেট করবা? তো সামহাও পি কে একটু চেঞ্জ করা লাগবে। পি কে কিভাবে চেঞ্জ করব? এই যে এখন কাজে লাগবে আদর্শ গ্যাসের ইউনিভার্সাল ফর্মুলা। আদর্শ গ্যাসের ইউনিভার্সাল ফর্মুলা কি? পিভি ইজ ইকুয়ালস টু এনআরটি। ঠিক আছে, তাহলে পি এর পরিবর্তে আমি কি লিখতে পারি? পি এর পরিবর্তে আমি লিখতে পারি এনআরটি ডিভাইডেড বাই ভি। তো একটা কাজ করো, পি এর পরিবর্তে লেখো এনআরটি ডিভাইডেড বাই ভি। ভাই এটা লিখলে কি কোনো সুবিধা আছে? আছে, প্রথমে লেখো। তাহলে চলো আমরা পি এর পরিবর্তে কি লিখবো? ইন্টিগ্রেশন অফ এনআরটি ডিভাইডেড বাই ভি, এখানে আসবে ডিভি, লিমিট হচ্ছে V1 থেকে V2। এবার তুমি খেয়াল করে দেখো, এন সিস্টেমের ভিতরে থাকা গ্যাসের মোল সংখ্যা কনস্ট্যান্ট। আমরা যখন প্রক্রিয়া চালাইছি তখন কি সিস্টেম থেকে গ্যাস বাইরে বের করছি? না। বাইরে থেকে সিস্টেমের মধ্যে গ্যাস দিছি? না। তার মানে সিস্টেমের ভিতরে থাকা গ্যাসের পরিমাণ কি? কনস্ট্যান্ট। সিস্টেমের ভিতরে তো আর গ্যাস পয়দা হইতে পারবে না, তাই না? সো সিস্টেমের ভিতরে গ্যাস কি আছে? একটা কনস্ট্যান্ট অ্যামাউন্টের গ্যাস আছে। সো এন এর মান কনস্ট্যান্ট। আর আদর্শ গ্যাসের কি বলে, কি যেন বলে, মোলার গ্যাস ধ্রুবক আর, ঠিক আছে। সো মোলার গ্যাস ধ্রুবকের মান কি? কনস্ট্যান্ট। টেম্পারেচার কি কনস্ট্যান্ট? হ্যাঁ, সমষ্ণ প্রক্রিয়া ভাই, সমষ্ণ প্রক্রিয়া টেম্পারেচার কি থাকে? কনস্ট্যান্ট থাকে। তার মানে এন এর মান কনস্ট্যান্ট, আর এর মান কনস্ট্যান্ট, টেম্পারেচার কনস্ট্যান্ট, সবগুলো কনস্ট্যান্টকে বাইরে নিয়ে আসো ইন্টিগ্রেশনের। তাহলে আসবে এন আর টি ইন্টিগ্রেশনের বাইরে, ভিতরে লিমিট V1 থেকে V2 1/v ডিভি। এইবার দেখো ইন্টিগ্রেশনের ভি এর সাপেক্ষে এবং ভিতরেও কি আছে? ভি আছে। 1/v এর ইন্টিগ্রেশন কি? 1/v এর ইন্টিগ্রেশন হচ্ছে ln v, দ্যাট মিন্স এন আর টি ln v, লিমিট V1 থেকে V2। যদি লিমিটটা বসাই দিই তাহলে আসবে এন আর টি ln V2 মাইনাস ln V1। ln এর বাইরে মাইনাস আছে, তার মানে কি ভিতরে নিয়ে আসলে ভাগ হয়ে যাবে। তার মানে nRT ln V2 বাই V1। এই হচ্ছে কৃতকাজের ফর্মুলা। ঠিক আছে, সমষ্ণ প্রক্রিয়ায় কৃতকাজ বের করার ফর্মুলা হচ্ছে এইটা। তাহলে ফর্মুলাটা লিখে ফেলো। ফর্মুলা হচ্ছে W ইজ ইকুয়ালস টু nRT ln V2 বাই V1। বুঝেছো? তাহলে বলো এই ফর্মুলাতে এন কি? এই ফর্মুলাতে এন হচ্ছে আমরা কত মোল গ্যাস নিয়ে কাজ করছি। এন কি? এন হচ্ছে সিস্টেমে থাকা গ্যাসের মোল সংখ্যা, গ্যাসের মোল সংখ্যা। ঠিক আছে, মোল সংখ্যা। আর কি? আর হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক। আর এর কোন মানটা ব্যবহার করব? অবশ্যই 8.314 এসআই ইউনিটেরটা, জুল পার কেলভিন পার মোল। ঠিক আছে, V2 কি? V2 হচ্ছে প্রক্রিয়া শেষে সিস্টেমের ভলিউম বা সিস্টেমের ফাইনাল ভলিউম। এই যে তুমি সমষ্ণ প্রক্রিয়াটা চালাইলা, চালানো শেষে বা সমষ্ণ প্রক্রিয়া শেষে সিস্টেমের আয়তন কত, সেটা হচ্ছে V2। সো V2 হচ্ছে সিস্টেমের ফাইনাল ভলিউম। V1 হচ্ছে ইনিশিয়াল ভলিউম, সিস্টেমে ওই প্রক্রিয়া চালানোর শুরুতে আয়তন কত ছিল। সো V1 হচ্ছে ইনিশিয়াল ভলিউম। ঠিক আছে, একদম ইজি। সো এই ব্যাপারগুলো একটু মাথায় রাখতে হবে আমাদের, এগুলো যেন ভুল না হয়। তাহলে এটাই হচ্ছে আমাদের সমষ্ণ প্রক্রিয়ায় কৃতকাজ বের করার ফর্মুলা। এখন এই ফর্মুলার না বেশ কিছু ভ্যারিয়েশন তৈরি করা সম্ভব, সেটাও আমি তোমাদের একটু দেখাই দিই। যেমন প্রথমত আমরা ফর্মুলা কি পাইলাম? ফর্মুলা পাইলাম হচ্ছে W ইজ ইকুয়ালস টু nRT ln V2 বাই V1।
এখন এটা কোন প্রক্রিয়া? এটা হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া। সমষ্ণ প্রক্রিয়া আমরা জানি বয়েলের সূত্র খাটে। বয়েলের সূত্র খাটে মানে হচ্ছে শুরুতে প্রেশার আর ভলিউম ছিল P1 V1, ফাইনালি প্রেশার আর ভলিউম হচ্ছে P2 V2। তার মানে এখান থেকে আমি বলতে পারি P1 V1 আর P2 V2 এই দুটো সমান হবে যেহেতু সমষ্ণ প্রক্রিয়া। তাহলে P1 V1 আর P2 V2 যদি সমান হয়, খেয়াল করে দেখেন স্যার, P1 V1 আর P2 V2 হচ্ছে সমান, এখানে লিখলাম P1 V1 আর P2 V2 সমান। এটা কার সমান? এনআরটির সমান। ওকে, কার সমান? এনআরটির সমান, তাই না? আদর্শ গ্যাসের সূত্র তো সবসময় খাটবে। যেমন শুরুতে এই অবস্থায় তুমি কি লিখতে পারো, তুমি এন মোল গ্যাসের উপর একটা তাপগতীয় প্রক্রিয়া চালাইছো, শুরুতে তার প্রেসার ছিল P1, ভলিউম ছিল V1, টেম্পারেচার ছিল T। তাহলে আমি বলতে পারি P1 V1 ইজ ইকুয়ালস টু এনআরটি। ফাইনালি তার প্রেসার হচ্ছে P2, ভলিউম হচ্ছে V2, টেম্পারেচার T, যেহেতু সমষ্ণ প্রক্রিয়া। সো ফাইনালিও বলা যায় P2 V2 ইজ ইকুয়ালস টু এনআরটি। P1 V1 এনআরটি, P2 V2 এনআরটি, তার মানে P1 V1 আর P2 V2 সমান কার সমান? এনআরটির সমান। ঠিক আছে? সো দেখো এখান থেকে আমি লিখতে পারি যেহেতু P1 V1 আর P2 V2 সমান, তাহলে V2 বাই V1 কত হবে? V2 বাই V1 হবে হচ্ছে P1 বাই P2। কত হবে? P1 বাই P2। সো চাইলে তুমি ফর্মুলাটাকে এভাবেও লিখতে পারো, W ইজ ইকুয়ালস টু nRT ln P1 বাই P2। এখানে P1টা কি? P1টা হচ্ছে শুরুর প্রেসার, আর P2টা কি? P2টা হচ্ছে ফাইনাল প্রেসার। ওকে, যদি ভলিউম দিয়ে ফর্মুলা লেখো তাহলে উপরে যাবে হচ্ছে ফাইনাল ভলিউম, নিচে আসবে হচ্ছে ইনিশিয়াল ভলিউম। আর যদি প্রেসার দিয়ে ফর্মুলা লেখো তাহলে উপরে যাবে হচ্ছে ইনিশিয়াল প্রেসার আর নিচে আসবে কি? ফাইনাল প্রেসার। এতটুকু মাথায় রাখা লাগবে। আবার তুমি চাইলে এনআরটি কেও রিপ্লেস করতে পারো। এনআরটি কে কি দিয়ে রিপ্লেস করতে পারবো? এনআরটি কে তুমি চাইলে P1 V1 দিয়েও রিপ্লেস করতে পারো, চাইলে P2 V2 দিয়েও, এটার মান সমান। তার মানে ফর্মুলা এটাও হতে পারে W ইজ ইকুয়ালস টু P1 V1, এনআরটির পরিবর্তে P1 V1 বসাইছি, ln V2 বাই V1 অথবা P1 V1 ln P1 বাই P2। আবার তুমি চাইলে এনআরটি কে P2 V2 দিয়েও রিপ্লেস করতে পারো। W ইজ ইকুয়ালস টু P2 V2 ln V2 বাই V1 অথবা P2 V2 ln P1 বাই P2। সো এই হচ্ছে সকল পসিবল ফর্মুলা আমাদের সমষ্ণ প্রক্রিয়ায় কৃতকাজ বের করার জন্য। এটা হইতে পারে, এটাও হইতে পারে, ওকে, এটাও হইতে পারে, তোমার যেটা মনে থাকে, একটা মনে থাকলে বাকিগুলো এমনি মনে থাকার কথা, এটাও হইতে পারে। বাট আমাদের সবচেয়ে বেশি লাগবে কোনটা? সবচেয়ে বেশি লাগবে হচ্ছে এটা, এটা সবচেয়ে বেশি লাগবে, বাকিগুলো তুমি এমনি ডিরাইভ করতে পারবা। এবং দেখো এই ফর্মুলার না একটা সিগনিফিকেন্সও আছে। যেমন আমি যদি তোমাকে বলি ln এর ভিতরে, ঠিক আছে, ধরো ln এর ভিতরে হচ্ছে কোনো একটা একের চেয়ে ছোট কিছু আছে, কি আছে? একের চেয়ে ছোট কিছু আছে, তখন কিন্তু রেজাল্ট আসবে নেগেটিভ। ln এর ভিতরে যদি একের চেয়ে ছোট কিছু থাকে, ধরো তুমি ক্যালকুলেটর হাতে নাও, নিয়ে লেখা হচ্ছে ln, ln মানে হচ্ছে লন, তোমরা যেটা লন বলো, উচ্চারণটা হচ্ছে ln, ঠিক আছে? ln ধরো তুমি দিলা 0.2, কত আসতেছে? -1.6। বা ধরো তুমি দিলা ln 0.7, রেজাল্ট কত আসতেছে? -0.35। আর ln এর ভিতর যদি একের চেয়ে বড় কিছু থাকে তখন রেজাল্ট আসবে হচ্ছে পজিটিভ। তাহলে আমার ln এর ভিতরে কি আছে? ln এর ভিতরে আছে হচ্ছে V2 বাই V1। যদি এই V2 বাই V1 এর মান একের চেয়ে বড় হয়, কি হয়? গ্রেটার দেন 1 হয়। ওকে, যদি গ্রেটার দেন 1 হয় তাহলে ln V2 বাই V1 এর মান আসবে পজিটিভ। ওকে, কি আসবে? পজিটিভ। দ্যাট মিনস কৃতকাজ আসবে পজিটিভ, কারণ কৃতকাজ পুরোপুরি এটার উপর ডিপেন্ড করতেছে। দেখো শুরুর পার্টটা কি? শুরুর পার্ট হচ্ছে এনআরটি, এনআরটি তো পজিটিভই আসবে ভাই। এন হচ্ছে মোল সংখ্যা, আর হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক, টি হচ্ছে টেম্পারেচার ইন কেলভিন। সো এই পার্ট তো পজিটিভই হবে। কৃতকাজ পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে সেটা ডিপেন্ড করতেছে ln এর পার্টের উপর। সো ln এর এই পার্টটা যদি পজিটিভ হয়, কৃতকাজ কি হবে? অবশ্যই পজিটিভ হবে। এবং সেটা কখন হচ্ছে? যখন V2 বাই V1 এর মান একের চেয়ে বড় হচ্ছে। V2 বাই V1 এর মান কখন একের চেয়ে বড় হবে? তখনই একের চেয়ে বড় হবে যখন V2 এর মানটা V1 এর চেয়ে বড় হবে। যখন V2 গ্রেটার দেন V1, তখনই V2 এর মান V1 এর চেয়ে বড়, তখনই ln V2 বাই V1 এর মান পজিটিভ এবং কৃতকাজটাই পজিটিভ। এইটাই আসার কথা ছিল। একটা সিস্টেমের আয়তন যখন বৃদ্ধি পায়, মানে সিস্টেম প্রসারিত হয়, তখন গ্যাস নিজে কাজ করে, তখন কৃতকাজ আসে পজিটিভ। দেখো সেটাই আসছে। যখন V2 ইজ গ্রেটার দ্যান V1, মানে ফাইনাল ভলিউম যখন ইনিশিয়াল ভলিউমের চেয়ে বড়, মানে সিস্টেম যখন প্রসারিত হয়েছে, চাইলে এটাও লিখতে পারো, এখানে কি হয়েছে? সিস্টেম প্রসারিত হয়েছে, সিস্টেম প্রসারণ বা সিস্টেমের প্রসারণ, ঠিক আছে? তখন
V2 বাই V1 গ্রেটার দ্যান 1, ln V2 বাই V1 পজিটিভ এবং কৃতকাজ পজিটিভ। এটাই তো হওয়ার কথা ছিল, সিস্টেম যখন প্রসারিত হবে তখন কৃতকাজ কি হবে? পজিটিভ হবে। আবার উল্টাটা চিন্তা করো, যদি এরকম হয় যে না V2 ইজ লেস দ্যান V1, কি V2 ইজ লেস দ্যান V1, V2 যদি V1 এর চেয়ে ছোট হয় সেক্ষেত্রে V2 বাই V1 এর মান আসবে লেস দ্যান 1। ওকে, এবং যদি V2 বাই V1 এর মান লেস দ্যান 1 হয়, মানে ln এর ভিতর বা ln এর ভিতর যদি একের চেয়ে ছোট কিছু থাকে, সেক্ষেত্রে ln V2 বাই V1 এর মান হয়ে যাবে নেগেটিভ। এবং যদি ln V2 বাই V1 এর মান নেগেটিভ হয়, তখন কৃতকাজও কি হবে? তখন কৃতকাজ নেগেটিভ হবে। কি হবে? নেগেটিভ কৃতকাজ সম্পন্ন হবে, মানে বাইরে থেকে সিস্টেমের উপর কাজ করা হয়েছে। এবং এটাই হওয়ার কথা ছিল। V2 লেস দ্যান V1 মানে কি? সিস্টেমের ফাইনাল ভলিউম ইনিশিয়াল ভলিউমের চেয়ে কম, তার মানে সিস্টেমের সংকোচন হয়েছে। একটা সিস্টেমের ফাইনাল ভলিউম ইনিশিয়াল ভলিউমের চেয়ে কম, তার মানে কি? সিস্টেম সংকুচিত হয়েছে। সো এখানে যেটা হয়েছে, সিস্টেম সংকুচিত হয়েছে। সিস্টেম সংকুচিত হয়েছে। সিস্টেম সংকুচিত হয় কখন? সিস্টেম সংকুচিত হয় যখন বাইরে থেকে সিস্টেমের উপর কাজ করা হয়, এবং তখন তো কৃতকাজ নেগেটিভই আসার কথা। বুঝেছো? এই হচ্ছে পুরা বিস্তারিত আলোচনা আমাদের তাপগতিবিদ্যার সমষ্ণ প্রক্রিয়া নিয়ে। কি নিয়ে? তাপগতিবিদ্যার সমষ্ণ প্রক্রিয়া। এখানে কৃতকাজের সব ফর্মুলা তো আছে। ইনফ্যাক্ট এটা তুমি চাইলে গ্রাফ থেকেও বের করতে পারবা। গ্রাফ থেকে কেমনে বের করবা? ধরো তোমাকে সমষ্ণ রেখা দেওয়া আছে এই, ঠিক আছে, এই, এটা হচ্ছে পি, এটা হচ্ছে ভি, এই হচ্ছে গ্রাফ, তাই না? এই হচ্ছে গ্রাফ। তোমাকে বলছে এই পয়েন্টের প্রেসার হচ্ছে P1, এই পয়েন্টের ভলিউম হচ্ছে V1, এই পয়েন্টের প্রেসার হচ্ছে P2, এই পয়েন্টের ভলিউম হচ্ছে V2। কনসেপ্ট আমাকে কি বলে? P বনাম V এর যে গ্রাফ, তার নিচের অংশের যে ক্ষেত্রফল, সেটাই হবে এই প্রক্রিয়ায় কৃতকাজ। সো আমরা যদি প্রসেসটা এইভাবে চালাই, তখন কৃতকাজ আসবে হচ্ছে এইটা। এইটা হচ্ছে আমাদের কৃতকাজ। W is equals to nRT ln V2 বাই V1 বা P1 বাই P2। ওকে, সো দেখেন আর কারো কোনো কনফিউশন আছে কিনা সমষ্ণ প্রক্রিয়া নিয়ে? না থাকলে আমাদের সমষ্ণ প্রক্রিয়া প্রয়োজনের চেয়ে বেশি আলোচনা করা হয়ে গেছে। এর চেয়ে বেশি আর কিছু লাগবে না ভাই। আর কি প্রশ্ন দিবে, আর কি পেঁচাবে? এর চেয়ে বেশি কিছু হইতে পারে না। ঠিক আছে, দেখো বুঝছো কিনা? ও মাই গড দাদা, ফেসবুকে দেখলাম আপনার শ্বশুর বাড়ি হয়ে গেছে। হ্যাঁ, কয়েকদিন পর বিয়ে গো, দোয়া করো। হ্যাঁ, কয়েকদিন পর বিয়ে, বিয়েটা ঠিক হয়ে গেল এবার তোমাদের দোয়ায়। এবার আর বিয়ে কেউ ঠেকাইতে পারবে না, যদি নৌপরওয়ালা চাই। প্লিজ ঠেকায়ও নৌপরওয়ালা। যাই হোক, এবার বিয়েটা হয়ে যাচ্ছে গাইজ, তোমাদের সাথে আর দেখা হবে না। যেহেতু বক্ররেখার ঢাল জানি, তাহলে বক্ররেখার অপরস্থ বিন্দুর সমীকরণ বের করতে পারবো। অবশ্যই তুমি বের করো, তুমি বের করো সমীকরণ। তোমার বের করে দেওয়া হয়েছে, তাও আবার বলতেছে আমি বক্ররেখার সমীকরণ বের করতে পারবো। এই বলদ, একটা সমষ্ণ রেখার সমীকরণ কি? সমীকরণ তো তুমি জানোই, P v is equals to constant। এটাই তো সমীকরণ, এর ধরেই তো তুমি গ্রাফ আঁকলা। তুমি আবার সমীকরণ কি বের করবা? মানে বলদ গুলাকে নিয়ে কি বলবো আমি, খোদা। যাই হোক, ঠিক আছে, সমস্যা নাই। দেখ পারবি কিনা সমষ্ণ প্রক্রিয়া পুরোপুরি ক্লিয়ার কিনা। আজকে কি ম্যাথ হবে? হ্যাঁ, এই যে ম্যাথ হবে, তো ম্যাথ আসলে খুব সহজ। সমষ্ণ প্রক্রিয়ার ম্যাথ খুব সহজ, ঠিক আছে। আচ্ছা ম্যাথ করি, চলো। দেখো কি বলছে, কত সহজ ম্যাথ। বলছে খুব ধীরে সিস্টেমের আয়তন দ্বিগুণ করা হলো, সিস্টেম কর্তৃক কৃতকাজ কত? সিস্টেমের টেম্পারেচার হচ্ছে 400 কেলভিন, সিস্টেমের ভিতরে আছে কি 6 গ্রাম হিলিয়াম গ্যাস। তাহলে বলো, যেহেতু খুবই ধীরে, এটা কি প্রক্রিয়া? এটা হচ্ছে আইসোথার্মাল প্রসেস বা সমষ্ণ প্রক্রিয়া। কি প্রক্রিয়া? সমষ্ণ প্রক্রিয়া, ঠিক আছে। আরে জীবনটা বেদনা। সমষ্ণ প্রক্রিয়া, ঠিক আছে, বা আইসোথার্মাল প্রসেস। এখন বলো, সমষ্ণ প্রক্রিয়া কৃতকাজ বের করার জন্য আমার কি কি লাগবে? আমার লাগবে সিস্টেমে থাকা গ্যাসের মোল সংখ্যা। কেমনে বের করবো ভাইয়া মোল সংখ্যা? N is equals to W by M। কয় গ্রাম হিলিয়াম গ্যাস আছে? 6 গ্রাম। হিলিয়ামের আণবিক ভর কত ভাইয়া? 2। হিলিয়ামের পারমাণবিক সংখ্যা 2, আণবিক ভর 4, তার মানে 6 ডিভাইডেড বাই 4 মানে হচ্ছে 1.5 মোল। আমাদের কাছে কি আছে? 1.5 মোল হিলিয়াম গ্যাস আছে। টেম্পারেচার কত সিস্টেমের? বলেই দিছে, টেম্পারেচার হচ্ছে 400 কেলভিন, ঠিক আছে।
সিস্টেমের আয়তন কি করা হয়েছে, দ্বিগুণ করা হয়েছে, তার মানে সিস্টেমের ফাইনাল ভলিউম ডিভাইডেড বাই ইনিশিয়াল ভলিউম হচ্ছে 2। এবার বলো কৃত কাজ কত হবে? ও মাই গড, অনেক কঠিন না। nRT ln v2 বাই v1, n এর মান 1.5, আর এর মান 8.314, টেম্পারেচার কত 400 কেলভিন, ln এর ভিতরে কি হবে v2 বাই v1 মানে হচ্ছে ln 2। সো জাস্ট ক্যালকুলেট করলেই কৃত কাজ বের হয়ে যাবে এবং সিস্টেম দ্বারা কৃত কাজ পজিটিভ আসবে। কেন পজিটিভ আসবে ভাইয়া, নেগেটিভ কেন আসলো না? কারণ সিস্টেম প্রসারিত হয়েছে, সিস্টেম প্রসারিত হলে কৃত কাজ তো পজিটিভই আসবে। ঠিক আছে, পারবো, কোনো কনফিউশন নাই, জাস্ট ফর্মুলা প্লাগ অ্যান্ড প্লে। আসো নেক্সটটাই কি বলছে, বলছে হচ্ছে একটা সিলিন্ডারে 300 কেলভিন তাপমাত্রা এবং 4 বায়ুমণ্ডলীয় চাপে 10 লিটার গ্যাস রাখা আছে। অনেক ইনফরমেশন দিয়ে দিছে, বলছে 300 কেলভিন তাপমাত্রা, 4 বায়ুমণ্ডলীয় চাপ এবং রাখা আছে কি 10 লিটার গ্যাস। এবার তোমাকে বলছে সমষ্ণ প্রক্রিয়ায় চাপ দ্বিগুণ করা হলে গ্যাসের হবে আয়তন কত হবে, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। তাহলে বলেন আমার শুরুতে প্রেসার কত ছিল, শুরুতে প্রেসার যাইতে হোক না কেন, আমরা চাপ কি করছি, দ্বিগুণ করছি। ওকে, প্রথমে আসো ক, চাপ দ্বিগুণ করছি, তার মানে ফাইনাল প্রেসার হচ্ছে ইনিশিয়াল প্রেসারের দ্বিগুণ। আচ্ছা শুরুতে আয়তন কত ছিল, শুরুতে আয়তন ছিল হচ্ছে 10 লিটার, কত 10 লিটার। প্রশ্ন হচ্ছে ফাইনাল আয়তন কত, বলো কেমনে বের করবা? ভাইয়া সমষ্ণ প্রক্রিয়া, টেম্পারেচার কনস্ট্যান্ট, তার মানে পি আর ভি এর গুণফল সেম থাকবে, P1 V1 ইজ ইকুয়ালস টু P2 V2, তাহলে এখান থেকে V2 কত হবে, V2 হবে P1 বাই P2 মাল্টিপ্লাইড বাই V1। ওকে ভাই, P1 বাই P2 এর মান কত, হাফ মাল্টিপ্লাইড বাই V1, V1 মানে হচ্ছে 10, তার মানে 5 লিটার। ওকে, তুমি চাপ দ্বিগুণ করছো মানেই তো আয়তন অর্ধেক হবে। ঠিক আছে, আয়তন ছিল 10 লিটার, হয়ে গেছে কত 5 লিটার। সেকেন্ড কোয়েশ্চনে কি বলছে, সেকেন্ড কোয়েশ্চনে বলছে হচ্ছে কৃত কাজ কত। বলো এখানে কৃত কাজ কেমনে বের করবা? প্রথমে তোমার মনে যেটা হইতে পারে যে ভাই গ্যাসের মোল সংখ্যা তো দেওয়া নেই, তুমি চাইলে ইনফরমেশন থেকে গ্যাসের মোল সংখ্যা বের করে ফেলতে পারো, অথবা তুমি চাইলে ডিরেক্ট ফর্মুলা অ্যাপ্লাই করতে পারো। দেখো আমরা দুইভাবে ম্যাথটা সলভ করতে পারি। কিভাবে সলভ করতে পারি আসো দেখো। প্রথমে খ নাম্বার, ওকে, প্রথম যে ওয়েটা যেটা ম্যাক্সিমাম স্টুডেন্ট করবে, দেখেন আমাদের শুরুতে বলা আছে টেম্পারেচার হচ্ছে 300 কেলভিন, টেম্পারেচার তো কনস্ট্যান্ট, শুরুর যে প্রেসার সেটা দেওয়া আছে হচ্ছে 4 ATM প্রেসার বা 4 × 101 325 নিউটন পার মিটার স্কোয়ার্ড প্রেসার। ঠিক আছে, আমাদের শুরুর আয়তন কত দেওয়া আছে, শুরুর আয়তন দেওয়া আছে হচ্ছে 10 লিটার। ওকে, 10 লিটার মানে হচ্ছে 10 টু দি পাওয়ার -2 মিটার কিউব, মানে 10 টু দি পাওয়ার -3 দিয়ে গুণ করে দেওয়া লাগবে, যেহেতু 10 আছে 10 টু দি পাওয়ার -2 হয়ে যাবে। ওকে, সো এখান থেকে আমরা PV = nRT অ্যাপ্লাই করে মোল সংখ্যা বের করে ফেলতে পারবো না? আমরা মাত্র পড়ে আসলাম P1 V1 = nRT। সো তুমি চাইলে সরাসরি nRT এর মান বা মোল সংখ্যার মান বের করে ফেলতে পারো। n এর মান হবে হচ্ছে P1 V1 বাই RT। ঠিক আছে, এই যে P1 V1 T R সব কিছুর মানই তুমি জানো, জাস্ট বসাই দিতে হবে। P1 এর মান কত, 4 × 101 325। ওকে, V1 এর মান কত, V1 এর মান হচ্ছে 10 টু দি পাওয়ার -2, আর এর মান কত, আর এর মান হচ্ছে 8.314, টেম্পারেচার কত 300। ঠিক আছে, সো এখান থেকে আমরা গ্যাসের মোল সংখ্যা পেয়ে যাবো, যে আমাদের পাত্রের মধ্যে কত মোল গ্যাস আছে। এবার আমরা কি করছি, আমরা হচ্ছে চাপ দ্বিগুণ করছি। তাহলে চাপ যদি আমরা দ্বিগুণ করি তাহলে বলো তুমি কি আবার আয়তনের পরিবর্তন বের করতে যাবা? কোনো দরকার নেই ভাই, চাপ তুমি ডাবল করছো মানে হচ্ছে P2 বাই P1 এর মান হচ্ছে 2, অথবা P1 বাই P2 এর মান হচ্ছে হাফ। ভাই P1 বাই P2 কেন বের করলেন? ফর্মুলাতে এটা লাগবে, তার জন্য এতক্ষণ ধরে ফর্মুলা দেখে আসলাম না। বলো কৃত কাজ কি হবে, W = nRT ln P1 বাই P2। জাস্ট প্লাগ অ্যান্ড প্লে, সব মান বসাই দাও, n এর মান পেয়ে গেছো, আর এর মান তুমি জানো, টেম্পারেচার তুমি জানো, P1 বাই P2 এর মান হাফ, বসাই দাও, শেষ, সলভড। ম্যাথ এখান থেকে সলভ হয়ে যাবে। সো এটা হচ্ছে একটা প্রসেস, বাট এটার একটা বেটার ওয়েও আছে, অল্টারনেটিভ যে ওয়েটা। সো অল্টারনেটিভ ওয়েটা আমি প্রেফার করতেছি। আসেন অল্টারনেটিভ ভাবে এটাই কেমনে সলভ করব, অল্টারনেটিভ ওয়ে। অল্টারনেটিভ, যারা বুদ্ধিমান তাদের মাথায় অলরেডি ক্লিক করছে। অল্টারনেটিভ ওয়েটা কি হবে, ডিরেক্ট ফর্মুলা। দেখো তোমার nRT তো বসানোর দরকারই নেই ফর্মুলাতে, nRTর পরিবর্তে তুমি সরাসরি P1 V1 বসাতে পারো না, P1 V1 এর মান তো দেওয়াই আছে। তো ডিরেক্ট ফর্মুলা অ্যাপ্লাই করে দাও, P1 V1 ln P1 বাই P2। ওকে, P1 V1 এর মান কত, এই যেখানে যেটা দেওয়া আছে সেটাই। ওকে, জাস্ট বসাই দাও, সেম রেজাল্ট আসবে। 4 × 101 325, V1 এর মান হচ্ছে 10 টু দি পাওয়ার -2 ln হাফ, সেম রেজাল্ট আসবে। তুমি চাইলে এভাবেও সলভ করতে পারো, চাইলে এভাবেও সলভ করতে পারো। ঠিক আছে, আপ টু ইউ। যদি বুঝে থাকেন আমাদের সমষ্ণ প্রক্রিয়া শেষ।
সমষ্ণ প্রক্রিয়া আবার লাগবে, তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রে আমরা যখন ইঞ্জিন পড়তে যাব তখন আবার সমষ্ণ প্রক্রিয়া লাগবে, বাট এখনকার জন্য দ্যাটস মোর দ্যান এনাফ। আমাদের পরের দিনের টার্গেট হচ্ছে পুরো রুদ্ধতাপীয় প্রক্রিয়া শেষ করা। আমি রুদ্ধতাপীয় প্রক্রিয়ার উপর একটা সেপারেট ক্লাস রাখতে চাই, যত যা যা আছে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার সব কিছু শেখাবো পরের ক্লাসে। দেখেন বুঝছেন কিনা? বুঝলাম, আমাদের সমষ্ণ প্রক্রিয়া পর্যন্ত কমপ্লিট। ও মাই গড ভাই, দাওয়াত চাই। হ্যাঁ হ্যাঁ, দাওয়াত, সবার দাওয়াত। এই যে কয়েকদিন পরে বিয়ে, সবার দাওয়াত গাইস, সবাই চলে এসো বিয়েতে। ওকে, একটা গায়েবী বিয়ে হবে, তোমাদের সবাইকে খাওয়াই দিব গায়েবী খাবার, ঠিক আছে? গাইস দেখেন ক্লিয়ার হয়েছে কিনা? ক্লিয়ার হলে আমাদের সমষ্ণ প্রক্রিয়ার সমাপ্তি। সো আমরা আজকের ক্লাসে কিন্তু 3টা প্রক্রিয়া শিখছি। ওকে, আচ্ছা আরেকটা ছোট্ট প্রশ্ন তোমাদের করি, যদিও পারা উচিত। আমরা এই যে সমচাপীয় রেখাটাকে পড়লাম না, কই গেল? এই যে এটা, এখানে যদি তোমাকে জিজ্ঞাসা করা হইতো এই রেখার ঢাল কত, বলো বলো। তোমাকে বলা হইলো এইটার ঢাল কত, এই রেখার ঢাল কত হবে বলো। এই রেখার ঢাল হবে হচ্ছে 0। কেন 0? কারণ ধনাত্মক এক্স অক্ষের সমান্তরাল এই রেখাটা, সো ধনাত্মক এক্স অক্ষের সাথে 0 ডিগ্রি কোণ উৎপন্ন করছে এবং tan 0 মান কত? 0। ওকে, যদি বলা হয় এই রেখার ঢাল কত, এই রেখার ঢাল হচ্ছে আনডিফাইন্ড। কি? এই রেখার ঢাল হচ্ছে আনডিফাইন্ড, বা তুমি বলতে পারো অনেক ক্ষেত্রে অসীমও বলা হয়, যদিও ম্যাথমেটিক্যালি আনডিফাইন্ড এবং অসীম দুইটা সেম না। সো আনডিফাইন্ড বলাটা হচ্ছে প্রেফারেবল। কেন? কারণ এই গ্রাফটা ধনাত্মক এক্স অক্ষের সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, tan 90 মান কত? ম্যাথমেটিক্যালি আনডিফাইন্ড। ঠিক আছে, সো এগুলো আসতে পারে, আই গেস পারবা। ওকে, সিপি আর সিভি, ও ভাই আচ্ছা এটা পরের ক্লাসে বলবো না, ঠিক আছে? এটা তোমরা আজকে চিন্তা করো। সিপি সিভি এটা হচ্ছে তোমরা চিন্তা করো, তোমাদের এটাই হোমওয়ার্ক, একমাত্র হোমওয়ার্ক আজকের ক্লাসে। সেটা হচ্ছে সিপির মান কেন সিভির চেয়ে বড় হয়, থিঙ্ক ইট ইয়োর সেলফ। না পারলে পরের ক্লাসে তোমার জন্য কেউ না থাকলেও আমি আছি, ঠিক আছে? আজকের মতো এই পর্যন্তই গাইস। আমরা হচ্ছে ওয়েবসাইটে যখন ক্লাসটা আপলোড দিব 2টা পার্ট জোড়া লাগিয়ে আপলোড দিয়ে দিবনি, তাইলে আই গেস হয়ে যাবে। আচ্ছা আর একটা কথা আমাকে বলো না, কালকে কি ক্লাস নেওয়াটা ঠিক হবে? কালকে তোমাদের ফার্স্ট পেপার ব্যাচে ক্লাস আছে, তোমাদের মতামত কি? কালকে কি ক্লাস নেওয়াটা ঠিক হবে? কালকে হচ্ছে 5ই জুলাই, সো কালকে তো সরকারি ছুটি একদম, পুরো দেশব্যাপী অনেক প্রোগ্রাম আছে। সো সেক্ষেত্রে তোমরা কি কালকে আদৌ ক্লাস করতে ইচ্ছুক কিনা আমাকে এখন একটু জানাই যাও, তাহলে আমার জন্য ডিসিশন মেক করাটা একটু ইজি হবে। কারণ তোমরা যেমনটা চাবো অবশ্যই আমি তেমনটাই করবো। ওকে, বলেন কি হবে? এই যে একজন বলছে ইনফিনিটি, একবারে মাইট দিব কিন্তু। tan 90 কি ইনফিনিটি? আমরা বলি ইনফিনিটি, বাট অ্যাকচুয়ালি ম্যাথমেটিক্যালি আনডিফাইন্ড বা অসংজ্ঞায়িত, ঠিক আছে? ওকে, কারণ প্রেশার আমাদের জীবনে বেশি। তোমার জীবনে আর কি প্রেশার বাবা, তুমি যদি আমার প্রেশারটা একবার দেখতা। গাইস বলো না একটু, কালকে কি করবো? কালকে কি ছুটি দিয়ে দিব না কি করবো বলো? ফার্স্ট পেপার ব্যাচে কালকে হচ্ছে আমাদের আইডিয়াল গ্যাসের 3 নাম্বার ক্লাস মনে হয়। সো সেক্ষেত্রে আপনারা ছুটি চাইলে ছুটি দিয়ে দিব, কোনো সমস্যা নেই। আমার ইচ্ছা আছে, ওই যে একজন ইচ্ছা আছে, ভাই আমাদের আয়তন বা ব্রেইনের ক্যাপাসিটি কম, প্রেশার বেশি, আয়তন আরে সাওয়াজ, আরে সেরা একটা পোলা তো, সেই জিনিস বের করছিস, এজন্য সিপি বড়। এরে কি বলবো বাবু রে, ওই কইলোটা কি? তুমি এটা কি বললা বাচ্চা? তোমার ব্রেইনের ক্যাপাসিটি কম এবং তোমার হচ্ছে জীবনে প্রেশার বেশি, এর জন্য সিপির মান বড়? তোমাকে তো ঠিক আছে নেন দাদা, নিব, আসলে নিব, আবার ঝামেলা নিতে পারেন। আচ্ছা ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে হচ্ছে মানে পাবলিক ক্লাসটা নেওয়া যাবে না, পাবলিক ক্লাস নিলে হচ্ছে একটু ঝামেলা। কালকে যেহেতু পুরো দেশব্যাপী প্রোগ্রাম, সেক্ষেত্রে পাবলিক ক্লাস নেওয়াটা হয়তো বা ঠিক হবে না। ওকে দেখি, ওকে ঠিক আছে, তাহলে জানাবোই তোমাদেরকে। আজকের মতো এই পর্যন্তই থাকুক, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। যদি কালকে ক্লাস নেই তাহলে তো ক্লাস হচ্ছেই, আর যদি কালকে ক্লাস না নেই তাহলে সেক্ষেত্রে তোমাদের সাথে দেখা হচ্ছে পরশুদিন, আর ফার্স্ট পেপার ব্যাচে দেখা হচ্ছে বৃহস্পতিবার। আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, কামব্যাক প্রোগ্রামটা ঠিকঠাক ফলো করো, যারা পিছায় আসো তাহলেই গ্যাপ কভার হয়ে যাবে। আজকের মতো শুভরাত্রি, আদিওস।